ঢাকা সদর হসপিটাল, বিকাল 4:45। হসপিটালের বাইরে একটা অ্যাম্বুলেন্স এসে থামল। হসপিটালের প্রায় সকল ডাক্তার অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে, যেটা দেখে সেখানে উপস্থিত থাকা সাধারণ জনগণ বেশ অবাক হয়ে অ্যাম্বুলেন্সটার দিকে তাকিয়ে আছে। ডক্টররা মিলে একজনকে অ্যাম্বুলেন্স থেকে নামালো। কিছু সময় আগেই তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারের দিকেই নিয়ে যাচ্ছে। স্ট্রেচারে শুয়ে থাকা লোকটার নাম শ্রাবণ মাহমুদ আকাশ। দেশের একজন নামকরা বিজনেসম্যান, বয়স 31 বছর। পরিবার বলতে আপন কেউই নেই। আকাশের চোখ ক্রমশ ভারী হয়ে আসছে। চোখের সামনে ছোট থেকে এখন পর্যন্ত কি কি ঘটেছে সব কিছুই ভাসতে থাকে ওর। শুনেছিল মৃত্যুর আগেই সব কিছু এমনভাবেই ভাসে। তাহলে কি আজ জীবনটা ঠিক যেখান থেকে শুরু হয়েছিল আজ এত বছর পরে সেই একই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ছোটবেলাতে শুনেছিলাম আমাকে নাকি কয়েকজন একটা ঝোপের কাছে পেয়েছিল আধমরা অবস্থায়। জানি না কে আমি, কে আমার বাবা মা, আর কেনই বা তারা আমাকে এভাবে ফেলে দিয়েছিল। 25 বছর আগে একটা সরকারি এতিমখানায় কয়েকটা ছেলে গাছের নিচে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে হেসে বলে, দেখ দেখ, ওকে না জন্মের পর ওর বাপ মা একটা ঝোপের ভিতরে ফেলে দিয়েছিল। কি বলিস, সত্যি নাকি এটা? তার মানে ও তো একটা কুফা। সেটা ঠিকই বলেছিস, ওকে সবাই টুকাই ডাকে। নতুন এসেছে তো তাই জানো না। তবে আমি বুঝি না ওর মতো এমন একটা ছেলেকে কেন আমাদের এখানে রেখেছে। ছেলেগুলোর সামনে দিয়ে 5 বছরের একটা ছোট্ট ছেলে হাতে একটা খেলনা পুতুল নিয়ে হেঁটে যাচ্ছিল। তাকে দেখে ওরা এসব বলছে। ছেলেটার নাম আকাশ, তবে সবাই ওকে কুফা বলে ডাকে। কুফা মনে হচ্ছে দুর্ভাগা। কথায় আছে কুফা লোকেরা যদি তাকায় সেদিকে সবার ক্ষতি হয়। আকাশও ছেলেগুলোর কথা শুনে সেখানে দাঁড়িয়ে যায় আর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমার নাম কুফানা, আমার নাম আকাশ। আকাশের মুখে এমন কথা শুনে ছেলেগুলো হেসে ওঠে আর হেঁটে আকাশের দিকে এগিয়ে আসে। ছেলেগুলো আকাশ থেকে বয়সে লম্বায় অনেকটাই বড়, তাই ওরা কাছে আসতে আকাশ মাথা উঁচু করে ওদের দিকে অবাক হয়ে তাকায়। কিছু সময় পর ছেলেগুলো ওর কাছ থেকে সরে যায়। ওরা সত্যিই দেখা যায় আকাশ মাটিতে বসে পড়ে কান্না করছে, আর ওর থেকে কিছুটা দূরে ওর হাতে থাকা খেলনার পুতুলটা টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে আছে। এতিমখানার ওয়ার্ডেনটা অনেক ভালো, উনি আকাশের অনেক খেয়াল রাখেন। আকাশের নামটাও উনিই দিয়েছেন। আকাশ শুনেছিল অনেক আগেই ওনার একটা ছেলে হয়েছিল যার নাম আকাশ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা 2 বছর বয়সে মারা যায়। এতিমখানা সবাই সবার মতন খাচ্ছে, কিন্তু আকাশ ওর খাবারটা সামনে নিয়ে বসে আছে। ওখানকার ওয়ার্ডেনের চোখে এটা পড়তেই উনি চেয়ার থেকে উঠে আকাশের কাছে চলে আসে। কি হলো আকাশ? সবাই খাচ্ছে কিন্তু তুই খাচ্ছিস না কেন? আকাশ মাথা তুলে ওয়ার্ডেনের দিকে তাকায়। আন্টি, আমি কি সত্যিই দুর্ভাগা? সত্যি কি আমার মা আমাকে ফেলে দিয়েছে? আকাশের এমন কথায় ওয়ার্ডেন একটু অবাক হয়। উনি আকাশের পাশে বসে ওর গালে হাত দিয়ে বলে, কে বলেছে তুই দুর্ভাগা? তোর নাম আকাশ, এটার মানে হচ্ছে মহান। এখন বলতো, মহান মানুষরা কি কখনো দুর্ভাগা হয়? আকাশ ওয়ার্ডেনের দিকে তাকিয়ে বলে, আপনি মিথ্যে বলছেন তাই না আন্টি? ওয়ার্ডেন আন্টিটা মুচকি হেসে আকাশের মাথায় হাত বুলিয়ে বলে, দেখো তো পাগলটা কি বলছে। আরে আমি তোকে কেন মিথ্যে বলবো? আকাশের দুঃখের সাথে একমাত্র ইনি ছিলেন। মায়ের মতোই মনে করতো ইনাকে। আকাশ তখন ক্লাস 5-এ, পিএসসি পরীক্ষা চলছে। আজকে ওর পরীক্ষা, শেষ পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর থেকেই ওর মনে হতে থাকে কিছু একটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। কোনো এক কারণে ওর হৃদয়টা পুড়ছে, কিন্তু কারণটা অজানা। পরীক্ষা শেষে এতিমখানায় ফিরে দেখে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। সবাই শুধু হায় হায় করছে, এটা কি হলো, এইসব বলছে কেন। অনেক কষ্টে লোকজন সরিয়ে আকাশ ভিতরের দিকে যেতেই দেখে এতিমখানার ওয়ার্ডেন নিথর শরীরটা একটা মাদুরের উপর শুয়ে রাখা হয়েছে। অনেকে ওনার পাশে বসে কান্না করছে। এসব দেখে আকাশের পুরো পৃথিবীটা থমকে গেল, কারণ আজ সকালে আকাশ ওনাকে কয়েকটা বাজে কথা শুনিয়েছে। আজ সকালে আকাশ সামনেই বই নিয়ে পড়ছিল, চোখ মুখটা ফোলা, কারণ গতকাল সেই ছেলেগুলো আকাশকে ধরে মেরেছে। কি হয়েছে? সামনে বই রেখে পড়ছিস না? মনোযোগ কোথায় তোর? আকাশ সামনের দিকে তাকিয়ে দেখে ওয়ার্ডেন আন্টি ওর দিকে এগিয়ে আসতে আসতে এটা বলছেন। তবে আকাশ ওনার কথার কোনো উত্তর দেয় না। উনি আকাশের কাছে এসে ওর মুখটা ধরে দেখে বললে, তোর
এমন অবস্থা কি করে হলো রে? কে মেরেছে তোকে? আকাশ ছোট করে বলল। কেউ না। ওয়ার্ডেন আকাশের চেহারাটা ভালো করে দেখে বলল। কেউ না মানে? দেখে তো মনে হচ্ছে তোকে কেউ মেরেছে। আকাশ একটু বিরক্ত হয়ে ওনার হাতটা জোর করে ছাড়িয়ে দিয়ে বলল। আহ, বললাম তো কেউ মারেনি আমাকে। ওয়ার্ডেন আন্টিটা আকাশের এমন ব্যবহারে একটু কষ্ট পায়। এমন ভাবে কথা বলছিস কেন? আকাশ বিরক্ত হয়ে একটু জোরেই বলে। দেখুন, আপনি আমার মা না, তাই সব সময় আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। এটুকু বলে আকাশ বইগুলো নিয়ে সেখান থেকে উঠে চলে যায়, আর ওয়ার্ডেন আন্টিটা সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ থ হয়ে আন্টির নিথর দেহর পাশে বসে আছে। ওর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হচ্ছে না। জানিস তো আকাশ, আমার ছেলেটাও না দেখতে তোর মতোই ছিল। কেন জানি তোর ভিতরের আমি আমার আকাশটাকে দেখতে পাই। আন্টি একদিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আকাশের মাথায় হাত বুলিয়ে এটা বলছিল। আকাশ ওয়ার্ডেন আন্টির হাতটা ধরে মনে মনে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন আন্টি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি আপনাকে। আজকে আমি বুঝে গেছি আমি সত্যি একটা কুফা, খারাপ ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি। এই জন্য তো প্রিয় কেউই আমার কাছেই থাকে না। ওয়ার্ডেন আন্টি মারা যাওয়ার পর আকাশ একদম চুপচাপ হয়ে যায়, তেমন কারোর সাথে কথা বলে না। সময় পেলে ওনার কবরের পাশে গিয়ে বসে থাকতো। আকাশ এসএসসিতে বেশ ভালোই রেজাল্ট করে, তারপরে স্কলারশিপ পেয়ে একটা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পায়। একটা সাধারণ কম দামি শার্ট প্যান্ট, পুরনো একজোড়া জুতো পায়ে আকাশ প্রথম দিন কলেজে যায়। আকাশ খেয়াল করে সবাই ওর দিকে কেমন করে তাকাচ্ছে, যেন ওরা কোনো এলিয়েনকে দেখে নিয়েছে। কলেজটা বেশ বড়, সুন্দর করে সাজানো। এখানে সব বড় বড় ঘরের ছেলেমেয়েরা পড়তে আসে। আকাশ এই কলেজে এসেছে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই আকাশের সাথে কথা বলতে আসেনি, আর আকাশ নিজের থেকেও কারোর সাথে কথা বলেনি। প্রতিদিনের মতন আকাশ ক্লাস শেষ করে হোস্টেলের দিকে যাচ্ছিল, তখনই কেউ একজন পেছন থেকে বলে উঠল, এই যে, এক্সকিউজ মি, শুনছো? আকাশ পেছনে ফিরে দেখে একটা ছেলে একটু গোলুমলু টাইপের, চোখে চশমা পরে, ওর দিকে এগিয়ে আসছে। ছেলেটা আকাশের কাছে এসে হাঁপাতে থাকে। হোস্টেলটা কোথায় বলতে পারো? আমি না খুঁজে পাচ্ছি না। আকাশ ছেলেটার দিকে তাকিয়ে বলে, আমি ওখানেই যাচ্ছি। আকাশ সামনে হাঁটছে, আর ছেলেটা 2 হাতে বড় বড় 2টি ব্যাগ নিয়ে আকাশের পেছন পেছন হাঁটছে। কিছু দূর যেতেই একটা বড় বিল্ডিং আসে। আকাশ সেটা দেখিয়ে বলে, এটাই হোস্টেল? ছেলেটা মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ তোমাকে। আর আমার নাম লিটন, তুমি? এটা বলেই লিটন দেখে আকাশ হেঁটে ওর কাছ থেকে বেশ কিছুটা দূরে চলে গেছে, যেটা দেখে লিটন বেশ অবাক হয়। আকাশ হোস্টেলে 409 নম্বর রুম নিয়ে থাকে। এখানেও একাই থাকে। প্রথম কয়েকজন আকাশের সাথে থাকতে আসলেও পরবর্তীতে তাদের রুম চেঞ্জ করে। সবার একটাই কথা, ওরা আকাশের সাথে একই রুমে থাকবে না। আকাশ রুমে এসে বিছানায় কেবল পিঠ ঠেকালো, তখনই দরজা খুলে রুমে এলো লিটন নামে সেই ছেলেটি। আকাশ একটু অবাক হয়ে মাথাটা উঁচু করে দরজার দিকে তাকালো। লিটন রুমের ভিতরে আকাশকে দেখে হেসে বলল, আরে দেখছো, আবার দেখা হয়ে গেল। তখন তুমি ওভাবে চলে আসলে কেন? আকাশ কিছুই বলে না। লিটন ওর ব্যাগগুলো রুমের ওই পাশের বেডের কাছে রাখতে রাখতে বলল, ভালোই হয়েছে, তুমি আমার, আমি একই রুমে। আচ্ছা, তোমার নামটা যেন কি বলেছিলে? আকাশ ছোট করে বলে, আকাশ। লিটন আকাশের দিকে হেসে এগিয়ে আসে। আরে কি বলো, সত্যি? আমার কাজিনের নামও তো আকাশ। বর্তমান সদর হসপিটাল। ডাক্তাররা গত 3 ঘন্টা যাবৎ আকাশের অপারেশন করেছে। ভিতর থেকে ডাক্তার বের হতেই লিটন ওদের জিজ্ঞেস করছে আকাশের কি অবস্থা, কিন্তু প্রতিবারই ও হতাশ হচ্ছে। ডক্টর বলছে আকাশের অবস্থা নাকি অনেকটাই ক্রিটিক্যাল। লিটন এখন একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ওর বিয়ের জন্য কথাবার্তা চলছে। আজকে ওর হবু বউয়ের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল, তখনই জানতে পারে আকাশ অ্যাক্সিডেন্ট করেছে। তাই সেখান থেকে জলদি এখানে চলে আসে। দীর্ঘ 5 ঘন্টা অপারেশনের পর ডাক্তার লিটনকে খুশির সংবাদটাই দিল। অপারেশন সাকসেসফুল, তবে ওনার সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে। লিটন এটা শুনে একটু দীর্ঘশ্বাস নিয়ে বলল, বেঁচে আছে তাহলে ও?
লিটনের এমন কথায় ডাক্তারটা লিটনের দিকে একটু সন্দেহের নজরে তাকালো। এটা দেখে লিটন একটু হাসার চেষ্টা করে বলে, আরে আমি তো মজা করছি, আপনি দেখে সিরিয়াস হয়ে গেলেন। আচ্ছা, ওর সাথে কখন দেখা করতে পারবো? ডাক্তারটা চোখ ছোট ছোট করে বলে, সেটা জলদি আপনাকে জানানো হবে। আকাশের জ্ঞান ফিরতেই দেখে ও কোনো একটা রুমে শুয়ে আছে। কোথা থেকে যেন টিপ টিপ আওয়াজ ওর কানে আসছে। আকাশ ওর পায়ের কাছে তাকাতেই দেখে লিটন একটা চেয়ারে বসে হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে। আকাশকে নড়তে দেখে লিটন ফোনটা রেখে আকাশের কাছে চলে আসে। ওয়েলকাম ব্যাক ব্রো। আকাশ লিটনের দিকে তাকায় আর বেড থেকে উঠে বসার চেষ্টা করতেই মাথাটা ভিতরে প্রচণ্ড ব্যথা হতে থাকে। লিটন আকাশের এমন অবস্থা দেখে জোরে জোরে ডাক্তারকে ডাক দিতে থাকে। ডাক্তার এসে আকাশের চেক আপ করে চলে যায় আর বলে যায় বেশি নড়াচড়া না করতে। গত 15 দিন ধরে আকাশে কোমাতে ছিল, মাথায় বেশ চোট পেয়েছে ও। আকাশ লিটনের দিকে তাকিয়ে বলে, কে ছিল? কে ওই দিন ট্রাকটা চালাচ্ছিল? লিটন আকাশের পাশে এসে বসে আর বলে, পুলিশ ট্রাক ড্রাইভার তাকে ধরেছে। লোকটা ওই দিন মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, আর আমি নিজে খোঁজ নিয়েছি, এটাতে কারো হাত নেই। লিটনের কথাটাতে যুক্তি থাকলেও আকাশ যেন এটা বিশ্বাস করতে পারছে না। আমি এখানে কতদিন ধরে আছি? আজ 16 দিন হলো তোর জ্ঞান ফিরছে। না দেখে ডক্টররা বলেছিল তুই নাকি ডিপ কমাতে চলে আছিস, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা 25%। কিন্তু তুই ডক্টরদের অবাক করে 15 দিনের মাথায় হাজির হলি। আসলে বুঝলি তো, তোর হচ্ছে কই মাছের চান, 2 ভাগ করে দিলেও বেঁচে থাকবি। আকাশ লিটনের দিকে তাকিয়ে বলে, আর কিছু বলার বাকি আছে? লিটন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ এটা দেখে একটু রেগে বলে, তুই এখনই বের হয় এখান থেকে। লিটন চোখ ছলছল করে আকাশের দিকে তাকায় আর সেখান থেকে উঠে চলে যায়। লিটন যেতেই আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। মানুষ যে কত বক বক করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ লিটন। আকাশের কেবিনের বাইরে সব সময় কয়েকজন বডিগার্ড পাহারা দিচ্ছে। আজকে আকাশকে রিলিজ দেওয়া হবে, এজন্য লিটন রিসেপশনে গিয়ে বিলটা পরিশোধ করেছে। লিটন সেখানে যেতেই কয়েকটা ডক্টর ওকে ঘিরে ধরে আর বলতে থাকে, আরে স্যার, আপনাদের থেকে কি করে বলেনি বলুন? তাছাড়া এই হসপিটালের 55% মালিক তো আকাশ স্যার নিজেই। ডক্টরের কথা শুনে লিটন হেসে ডক্টরের কাঁধে হাত রেখে বলে, সে আকাশ নিজেই সকল বিল পরিশোধ করতে বলেছে। কিন্তু ডক্টর কিছু বলবে ঠিক তখনই তাদের পেছন থেকে একটা মেয়ের আর্তনাদ ভরা চিৎকার ভেসে এলো। লিটন সহ ডাক্তাররা ওর দিকে তাকালো। দেখে একটা মেয়ে, বয়স 16-17 হবে, সাধারণ জামাকাপড় পরে আছে, পায়ে জুতো পর্যন্ত নেই। সে একটা ডাক্তারের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটা ডাক্তারকে বলল, দয়া করে আমার মাকে একটু দেখুন ডাক্তার সাহেব, আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি। এখানে মাগনা চিকিৎসা করানো হয় না, এই হসপিটালটা বড় লোকদের জন্য। এখনো সময় আছে, কোনো সরকারি হসপিটালে নিয়ে যা তোর মাকে। লিটনের কাছে থাকা ডাক্তার একটু হাসার চেষ্টা করে। লিটনকে বলে, আসলে স্যার, কখনো কখনো গরিব মানুষটা ভুল করে এখানে চলে আসে, আপনি চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখছি। লিটন ডাক্তারের কথা শুনে ওনার দিকে তাকায় আর রেগে ওনার কলার চেপে ধরে। এতে সেখানে থাকা সবাই অবাক। লিটন ডাক্তারকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তোরা ডক্টর, তোরা মানুষের চিকিৎসা করাবি, সেটা না করে তোরা বড়লোক গরিবদের দেখছিস। আমার সামনে যেটা বলেছিস ভুলে এটা আকাশের সামনে বলিস না, না হলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। এক্ষুনি ওর মায়ের চিকিৎসা করবি। কি করাবি? ডাক্তারটা ভয়ে ভয়ে বলে, চিকিৎসা করব স্যার। লিটন লোকটাকে ছেড়ে দিল আর ফ্লোরে বসে কান্না করতে থাকে। মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে ওঠো, তোমার মায়ের চিকিৎসা এখানেই হবে, চিন্তা করো না। মেয়েটা অনেকটা বিনয়ের সাথে বলল, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুটা দূরে সরে দাঁড়িয়ে আকাশ এসব দেখে আর মুচকি হাসে। মেয়েটা যখন ডাক্তারের কাছে হাত জোর করে কান্না করছিল তখনই আকাশ সেখানে চলে আসে। তারপর ডাক্তারের অমন কথা শুনে ও নিজেও সেখানে আসছিল। তখনই দেখে লিটন ডাক্তারটার গলা চেপে এসব বলছে। ফ্লোরে বসে থাকা মেয়েটা উঠে পড়ল। মেয়েটির নাম আয়াত, ক্লাস 10-এর ছাত্রী। পরিবার বলতে ওর বড় বোন, আর মা বাবা অনেক আগেই মারা গেছে।
মা মানুষের বাসায় কাজ করে আর বড় বোন পড়াশোনার পাশাপাশি অনেকগুলো টিউশন করায়। এতে যে টাকা আসে তাতেই ওদের সংসার চলে। আজকে আয়াতের স্কুল একটু জলদি ছুটি হয়ে যাওয়াতে ও বাড়িতে আসে। সাধারণত এই সময় ওর মা বাড়িতে থাকে না, তবে আজকে বাড়িতে এসে দেখে ওর মা বিছানায় শুয়ে আছে, যেটা দেখে ও একটু অবাক হয়। নিজের স্কুল ড্রেস খুলে মায়ের কাছে এসে ওনাকে ডাক দেয়, কিন্তু ওর মা কোনো ডাকেই সাড়া দেয় না। এভাবে অনেক চেষ্টার পরেও যখন জ্ঞান ফিরে না, তখন ও হাউমাউ করে কান্না করে ওঠে। অনেক কষ্টে ওর মাকে হসপিটালে আনে। ডাক্তাররা আয়াতের মাকে স্ট্রেচার করে আইসিইউতে নিয়ে গেল। আয়াত তার পিছন পিছন গেল। লিটন দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে কেউ এসে ওর কাঁধে হাত রাখে। লিটন ঘুরে দেখে আকাশ এসেছে। বিল ক্লিয়ার করেছিস? আর ক্লিয়ার, যে ঝামেলা। এইটুকু বলেই ও থেমে গেল। ভাবতে থাকে মাত্র যেটা হয়েছে, আকাশ এটা জানতে পারলে বড় সমস্যা হয়ে যাবে। ঝামেলা মানে? কিসের ঝামেলা? লিটন হেসে বলে, না কিছু না, চল এখন যাওয়া যাক। চল। এটা বলে ওরা হসপিটাল থেকে বাইরে বের হচ্ছিল, আর ঠিক তখনই হঠাৎ একটা মেয়ে দৌড়ে দৌড়ে ওদের পাশ কাটিয়ে চলে গেল। মেয়েটা হচ্ছে আয়াতের বড় বোন, নাম মাইশা। অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী, পড়াশোনার পাশাপাশি 5টা টিউশন করায়। সেই ভোর সকালে বের হয়, দুপুরে একটু বাড়িতে এসে যেমন তেমন গোসল করে কটা খেয়ে আবার চলে যায়, আর এশার আজানের সময় বাড়িতে ফেরে। এরপর নিজের পড়া তো আছেই। মেয়েটাকে দেখতে শ্যামবর্ণ হলেও চেহারাটা অন্যরকম একটা মায়া আছে, যেন এক মায়াবতী। মাইশাকে দিনরাত ওভাবে কষ্ট করতে দেখে আয়াত সেদিন বলছিল, আপু, আমাদের জন্য প্রতিদিন এত কষ্ট করো, তোমার কি একটুও ক্লান্তি হয় না? মাইশা আয়াতের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলেছিল, হয় না। দিন শেষে তোদের মুখের হাসিটা যখনই দেখি আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আয়াত একটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, চোখে এখনো পানি লেগেই আছে। তখনই মাইশা সেখানে চলে আসে। আয়াত ওর বড় বোনকে দেখতে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আপু, মা। মাইশা নিজেকে শান্ত রেখে আয়াতের মাথায় হাত বুলিয়ে বলে, আমি চলে এসেছি তো, মায়ের কিছুই হবে না। মাইশা নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। মা আর বোন ছাড়া যে ওরা আর কেউ নেই। মনে মনে শুধু উপরওয়ালাকেই ডাকছে। কিছু সময় পর ডাক্তাররা এসে জানালো ওদের মা এখন কিছুটা সুস্থ আছে। এটা শুনে ওদের দুজনের চোখে পানি এলো। আকাশের বাড়িটা বেশ বড়। ওর ছোটবেলায় থেকে বড় একটা স্বপ্ন ছিল যে একদিন ওর নিজের একটা বাড়ি থাকবে। সেটা অনেক আগেই পূরণ হয়েছে। একটা ইন্টারভিউ ওর পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। পলিটেকনিক পড়তে পড়তে ও একটা গাড়ির ইঞ্জিন মডেল করে, যেটা কিনা খুব কম খরচে তৈরি করা যেতে পারে। আকাশের এই কাজে ওদের কলেজের একটা স্যার অনেক সাহায্য করে। প্রথম ইন্টারভিউতে ও এই মডেলটা প্রজেক্ট করে। এটা দেখে দেশের বড় এক কোম্পানি ওর সাথে একটা ডিল করে এবং ওকে টাকা দেয় এটা তৈরি করার জন্য। ব্যাস, আকাশ কয়েকজন লোক জোগাড় করে শুরু করে দেয় ছোট একটা অটোমোবাইল কোম্পানি। এরপর আকাশের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আকাশ চেয়ারে বসে ওর প্রথম ডিজাইন করা ইঞ্জিনটা দেখছে। আজ শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে আকাশ ওয়ার্ডেন আন্টির কবরের কাছে চলে যায়। গত কয়েকদিন ধরে খুব ওনার কথা মনে পড়ছিল আকাশের। ওনার কবরের থেকে কিছুটা দূরে একটা বেঞ্চ রয়েছে। আকাশ সেখানে বসে এক নজরে ওনার কবরের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে ওয়ার্ডেন আন্টির হাতে একটা ছাতা নিয়ে আকাশের মাথায় ধরে আর বলে, সবসময় সাথে এটা রাখার চেষ্টা করবি। আকাশ পেছনে ঘুরে তাকায়। আসলে সেই ছোটবেলা থেকেই আকাশ ওনাকে কল্পনা করে, ওনার সাথে কথা বলে। এতে ওর মনটা অনেক ভালো হয়ে যায়। ওয়ার্ডেন আন্টি আবার বলে, ছাতা শুধু আমাদের বৃষ্টি থেকে না, রোদ থেকেও বাঁচায়। আকাশ আন্টির দিকে অনেকটা করুণভাবে তাকিয়ে আছে। এটা দেখে উনি আকাশকে ধরে চর মেরে বলেন, আহ, যখনই আসিস এইভাবে তাকিয়ে আমাকে কষ্ট দিস। আকাশ একটু অবাক হয়ে বলে, আমি কষ্ট দিচ্ছি? ওয়ার্ডেন আন্টি মিষ্টি হেসে বলে, তা নয় তো কি, তোর এমন চেহারা দেখলে তো কষ্ট হবে। উনি এসে আকাশের পাশে বসে পড়ে আর আকাশের মুখে হাত দিয়ে বলে, কখনো কখনো একটু হাসার চেষ্টা করলেও তো পারিস। বেঞ্চে আকাশ বেশ কিছু সময় বসেছিল। দূর থেকে যে কেউ আকাশকে দেখলে পাগল ভাববে যে পাগলের মতন নিজে নিজেই কথা বলছে।
কবরস্থান থেকে কিছুটা দূরে একটা ছোট বাজার আছে। ছোটবেলাতে আকাশ অনেক বেশি সময় ওখানে কাটাতো। এই ছোট বাজারকে ঘিরে কতই না স্মৃতি রয়েছে ওর। আকাশ সেখানে একটা দোকান থেকে একটা জুস কিনে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ভাবছে এখনো কি করবে। ঠিক তখনই ওর পেছন দিয়ে মাইশা হেঁটে চলে যায়। মাইশা শুক্রবার এখানে পাশের একটা পার্কে গাছের নিচের রাস্তায় কাজকাম করে বেড়ানো ছোট ছেলেমেয়েদের পড়ায়। আজকেও সেটার জন্যই এখানে আসা। মাইশার সামনে প্রায় 10 জনের মতন ছেলে মেয়ে বসে আছে। তো আজকে আমরা শিখব নদী সম্পর্ক। বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় 700টি। নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে, যেমন পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, শীতলক্ষ্যা, গৌতমী ইত্যাদি। মাইশা তখন দেখে একটা ছেলে দুষ্টুমি করছে। ছেলেটার নামও আকাশ। তাই মাইশা বলে, এই আকাশ, একদম দুষ্টুমি না। মাইশা যখন পড়াচ্ছিল তার কিছুটা দূরে একটা বেঞ্চে আকাশ বসেছিল। পেছন থেকে কেউ এর নাম ধরে ডাকতেই ও পেছনে ফিরে তাকায়। দেখে একটা মেয়ে ছোট্ট ছেলে মেয়েদের পড়াচ্ছে, হাতে কলম ধরে লেখা শিখিয়ে দিচ্ছে। আকাশ অনেকটাই অবাক হয়। কিছুটা সময় সেদিকেই তাকিয়ে রইল। আকাশ মনে মনে ভাবতে থাকে ভালো মানুষেরা এখনো পৃথিবীতে আছে। আকাশের পকেটে রাখা ফোনটা টুনটুন করে বেজে উঠল। পকেট হাতড়ে ফোনটা বের করতেই দেখে লিটনের কল। এর আগেও বেশ কয়েকবার কল করেছে। প্রতিবারের মতন এবারও কেটে ফোনটা পকেটে রাখলো। তখনই আকাশ ওর সামনে আরেকটা বেঞ্চে একটা ছেলেকে বসে থাকতে দেখে। ছেলেটা দেখতে খুব রোগা, একেবারে হ্যাংলা যাকে বলে। ওকে দেখে একজন বয়স্ক লোক তার সাথে থাকা একজনকে বললে, ছেলেটা মনে হয় নেশা টেশা করে, দেখছো কি অবস্থা করেছে নিচের। আকাশ খেয়াল করে দেখে এই লোকটার কথা শুনে ছেলেটা একটু মুচকি হাসছে। আকাশ আরও দেখে ছেলেটা ভ্রুতে কোনো চুল নেই, মাথায় ক্যাপ পরা, তবে বুঝাই যাচ্ছে ওর মাথায়ও চুল নেই। এসব দেখে আকাশের বুঝতে বাকি রইল না ছেলেটা ক্যান্সার নামক ভয়াবহ রোগে ভুগছে। তখনই আকাশ আবার শুনে ওই মেয়েটা মানে মাইশা আবার ওর নাম ধরে ডাকছে। প্রথমবার আকাশ ভেবেছিল হয়তো ভুল শুনেছে, কিন্তু এবার স্পষ্টভাবে ওর কানে এসেছে। আকাশ মেয়েটির দিকে তাকায়, দেখে হেসে আবার সাথে সাথে কথাও বলছে। মাইশার পড়ানো আজকের মতন শেষ। সবাইকে বাড়ির কাজ দিয়ে নিজের ব্যাগপত্র গুছাচ্ছে। তখনই ওর চোখে পড়ে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলে ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। মাইশা একটু অবাক হয়ে ওর পেছনে আশেপাশে তাকায়, কিন্তু কাউকে পায় না। এবার ও শিওর হয় ছেলেটা ওর দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাই ও বলে, কিছু বলবেন? মাইশার থেকে এমন কথা শুনে ওর সামনে দাঁড়িয়ে থাকা আকাশ একটু অবাক হয় আর বলে, মানে আপনি তো আমার নাম ধরে ডাকলেন। আকাশের থেকে এমন কথা শুনে মাইশা এক পা পিছিয়ে যায়। কেন জানি ছেলেটার নিয়তের উপর ওর সন্দেহ হচ্ছে। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনার নাম ধরে ডাকবো? আমি তো আপনাকে চিনি না। কিছু সময় আগেই গলা ফাটিয়ে আকাশ আকাশ বলে ডাকলেন, আর এখন বলছেন চিনি না। বাবা, এখন তো উল্টো আমার মনে হচ্ছে আপনারই মাথা খারাপ। এটা শুনে মাইশা একটু রেগে বলে, এই সাবধানে কথা বলুন। আর আপনার কি মনে হয় আকাশ নামটা শুধুমাত্র পৃথিবীতে আপনার একার? আমি কি সেটা একবারও বলেছি? আর আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না তো কি? চিনি না জানি না সামনে সেভাবে ডিস্টার্ব করছেন। আজ আপনাদের মতো ছেলেদের জন্যই আমরা মেয়েরা বাইরে বের হতে পারি না। এই ওয়েট, আপনি কি কোনোভাবে নিজেকে মেয়ে দাবি করছেন? মাইশা নিজেকে একটু শান্ত করে আর বলে, দেখুন, আমার কোনো শখ নেই আপনার মতো কারোর সাথে এভাবে ঝগড়া করার। তাই আপনি প্লিজ এখান থেকে যান। আমি মনে হচ্ছে ঝগড়া করার জন্য মরে যাচ্ছি। মাইশা দেখে পার্কে মানুষরা ওদের দিকে কেমন করে তাকিয়ে আছে। এটা দেখে আকাশের দিকে রাগ ভরা একটা লুক দিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ সেখানে দাঁড়িয়ে মাইশার যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, প্রথম দেখাতেই মানুষ চিনতে এতটা ভুল করলাম। ভাবলাম ভালো মানুষ, আর বের হলো রক্ত খাওয়া ডাইনি। মাইশা কিছুটা দূরে এসে একটা ফাঁকা জায়গায় বসে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিছু সময় আগে আকাশ যখন ওর দিকে এগিয়ে আসছিল তখন ও খুব ভয় পেয়ে যায়, তবে উপরে উপরে সে খুব শক্ত থাকে। আসলে মাইশা অনেক ভয় পায় যখন কোনো ছেলে ওর দিকে এভাবে এগিয়ে আসে। পরিবার চালানোর জন্য সব সময় বাইরেই থাকতে হয় ওর। অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে ওর। ব্যাগের ভিতর সব সময়
পেপার স্প্রে রাখে। অনেকদিন আগের কথা, মাইশা প্রতিদিনের মতন টিউশন শেষ করে বাড়িতে ফিরছিল। দূর থেকে আসরের আজান ভেসে আসছে ওর কানে। কেন জানি কিছু সময় আগে থেকেই ওর মনে হচ্ছিল কেউ একজন ওর পিছনে হাঁটছে বা ওকে ফলো করছে। কিছু দূর যেতেই সন্দেহটা বাস্তবে রূপ নেয়। একটা লোক মাইশা পথ আগলে দাঁড়ায়। মাইশা কিছু বলবে তার আগেই লোকটা মাইশার হাত ধরে ফেলে। এতে মাইশা অনেক ভয় পেয়ে যায়, মনে মনে ওপরওয়ালাকে ডাকতে থাকে। অনেক কষ্টের পর নিজের ব্যাগটা দিয়ে লোকটার মুখে বাড়ি মেরে দেয়। এতে লোকটা ওকে ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। আর তখনই মাইশা লোকটার মুখ দেখে। লোকটা ওদেরই এলাকার, সম্পর্কে ওর মামা হয়। ওদিনের পর থেকে মাইশার দিকে কোনো ছেলে আসলেই সে পুরো ঘটনাটা মনে পড়ে যায়। কোথায় ছিলি তুই? ফোন ধরিসনি কেন? বাড়িতে আসতেই লিটন আকাশের দিকে একের পর এক প্রশ্ন ছুটতে থাকে। আকাশ লিটনের দিকে তাকিয়ে বলে, রাত হয়ে গেছে, এখন বাড়ি যা। আকাশের থেকে এমন কথা শোনার পর লিটনের চিৎকারের জোরটা আরো বেড়ে যায়। তোর মাথায় কি কোনো সমস্যা আছে? কয়দিন আগে মরতে মরতে বাঁচলি, এখন আবার নিজের মতো চলাফেরা শুরু করেছিস। তাহলে ফাও ফাও টাকা খরচ করে এতগুলো বডিগার্ড রাখার কি মানে? ভাই এবার থাম, মাথা ব্যথা করছে। উচিত কথা বলছি তো, এখন তো সমস্যা হবেই। আকাশ ভালো করেই বুঝতে পেরেছে লিটনের বকবকটা আজকের আর বন্ধ হবে না। তবে আকাশ আর ওকে থামানোর চেষ্টা করলো না। অন্যদিকে মাইশা নিজের বই নিয়ে বিছানার উপর বসে আছে, পড়তে ইচ্ছে করছে না। বিকেলের ওই ঘটনার পর খুব ভয় করছে ওর। তখনই আয়াত ওর রুমে এলো। মাইশা কিছু ভাবছে দেখে ও বলল, কি হয়েছে আপু, কি ভাবছো তুমি? হ্যাঁ, ও কিছু না। আর তুই এখানে কেন? মায়ের কাছে যা। আয়াত এসে মাইশার কাছে শুয়ে পড়ে আর বলে, আমি জানি তুমি কি ভাবছো। মাইশা একটু অবাক হয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত বলে, তুমি ভাবছো এত বড় হসপিটাল আর কোনো বিল না দিয়েই আমাদের কিভাবে রিলিজ দিল, তাই না? মাইশা ওর ছোট বোনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমার মনে হয় কি জানো, ওই দিন যে ভাইয়াটা আমার কাছে এসেছিল উনি এসব করেছে। মাইশা একটু ভেবে বলে, হতেও পারে। কিছু সময় পর মাইশা উঠে ওর মায়ের কাছে যায়, কারণ আয়াত ওর রুমে ঘুমিয়ে আছে। মেয়েটা শুধু কাজে ফাঁকি দেয়। বলেছিল মায়ের পাশে থাকবে, কিন্তু সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। না পেরে ওকেই এখানে আসতে হলো 2 দিন পর। আজকে মাইশার একটা চাকরি ইন্টারভিউ আছে, এর জন্য অনেক কষ্ট করছে ও। চাকরিটা পেলে ওদের জন্য অনেক ভালো হবে। অন্যদিকে আকাশ অফিসে যাচ্ছিল। মাঝপথে আসতে ওর গাড়িটার সমস্যা দেখা দেয়। ড্রাইভার অনেক চেষ্টা করেছে জলদি ঠিক করার জন্য, কিন্তু কোথায় সমস্যা ধরতেই পারছে না। তার উপর আকাশের একটা জরুরি মিটিং আছে। আকাশ গাড়ি থেকে বের হয়ে ড্রাইভারকে বলে, আপনি এক কাজ করুন, গাড়িটা ঠিক করে অফিসে নিয়ে আসেন, আমি দেখি কিছু পাই কিনা। ড্রাইভার বলে, কিন্তু স্যার এখানে তেমন কিছুই তো পাওয়া যায় না। সেটা আমি দেখে নেব, আপনি বরং মেকানিককে কল করুন। আকাশ এটা বলে সেখান থেকে চলে এলো। মাইশা অনেকক্ষণ ধরেই রাস্তায় হাঁটছে, কারণ আজকে রাস্তা কোনো রিক্সাই পাচ্ছে না ও। কিছু দূর যেতেই দেখে একটা খালি রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মাইশা সেখানে গিয়ে বলে, মামা যাবেন? এটা বলে মাইশা অনেকটা অবাক হয়ে যায়, কারণ ওর সাথে সেম কথাটা একই সময়ে আরেকজন বলেছে। মাইশা তার দিকে তাকাতেই দেখে সেটা সেই দিনের ছেলেটা আকাশ। আকাশও অবাক, কারণ মাইশার আকাশ একই কথাটা একই সময় বলেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি? মাইশা আকাশকে পুরো ইগনোর মেরে রিক্সাওয়ালার মামাকে বলে, মামা মিরপুর 10-এ যাব। এক্সকিউজ মি, এখানে আমি আগে এসেছি, সো রিক্সাটা আমার। মামা মিরপুর 10 নিয়ে চলো। মাইশা একটু রেগে আকাশের দিকে তাকায়। আসছে মামার বাড়ির আবদার নিয়ে। রিক্সাটা আমি আগে দেখেছি, তাই এটা আমার। রিক্সাওয়ালা মামা গালে হাত দিয়ে ওদের দুজনের ঝগড়া দেখে আর মজা নিচ্ছে। দেখুন মিস, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই আমার নেই। আমার একটা জরুরি মিটিং আছে, তাই আপনি অন্য রিক্সা দেখুন। মাইশা নিজেকে একটু শান্ত করে আবার বলে, দেখুন আমাকে জলদি কোথাও পৌঁছাতে হবে, যে কোনোভাবেই পৌঁছাতে হবেই। আকাশও একটু শান্ত হয়, একটু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন একসাথেই যাওয়া যাক। এটা শুনে মাইশা আবার তেলে বেগুনে জ্বলে ওঠে। চিনি না জানি না, অপরিচিত একজন লোকের সাথে আমি যাব ভাবলেন কি করে? আকাশ রিক্সাওয়ালা মামার দিকে তাকায় আর বলে, রিক্সাওয়ালাকে চেনেন? না। তা সে কি অপরিচিত না?
মাই সাহেব আর নিজের কথার জালে নিজেই ফেসে গেল। ঠিক আছে, আপনিই যান। একজন অপরিচিত কারোর সাথে যাওয়ার থেকে একাই হেঁটে যাওয়া ভালো। আকাশ একটু মুচকি হেসে বলে, দুজন অপরিচিত লোক, আমি আর রিক্সাওয়ালা। মাইশা এটা শুনে রেগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। তখন আকাশ রিক্সাওয়ালা মামাকে বলে, তাহলে চলুন মামা, এবার যাওয়া যাক। আকাশের কথা শুনে রিক্সাওয়ালা মামা হেসে বলে, সরি মামা, সামনের চাকা তো লিক হয়ে আছে, তাই যাইতে পারুম না। আকাশ দেখে সত্যি সামনের চাকায় পাম নেই। এত সময় ধরে যে ওরা এত যুদ্ধ করলো সেটার কি এখন কোনো দাম নেই? আকাশ একটু রেগে রিক্সাওয়ালার দিকে তাকালো। এটা দেখে উনি তো দাঁত বের করে হাসতে থাকে। মাইশা অনেক কষ্টে ইন্টারভিউ দেওয়ার জায়গায় গিয়ে পৌঁছায়, কিন্তু গিয়ে শুনে যে লোক আগেই সিলেক্ট করা হয়ে গেছে। এটা শুনে মাইশা অনেকটা হতাশ হয়ে পড়ে। কত কিছুই না ভেবে ইন্টারভিউটা দিতে এসেছিল। মাইশা কাউন্টারে বসে থাকা মেয়েটাকে বলে, এত জলদি লোক সিলেক্ট করা হয়ে গেল? আমি তো ততটাও লেট করেও আসিনি। দেখুন, আমি এত কিছু জানি না। আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই আপনাকে বলেছি। আপনার আর কোনো কাজ না থাকলে আপনি এখন আসতে পারেন। মাইশা বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে এলো। মেইন দরজা খুলে বাইরে আসতেই দেখে সকালে সেই ভদ্র ছেলেটা মানে আকাশ ওর দিকেই আসছে, ফোনে কথা বলতে বলতে। আকাশকে দেখে মাইশার কষ্টগুলো যেন রাগে পরিণত হয়ে গেল। কেন জানি মনে হতে লাগলো এই আকাশের জন্য আজ ওর চাকরিটা হলো না। আকাশ আজকে এই অফিসের বসের সাথে একটা মিটিংয়ে আছে। লিটন আগে থেকেই ওনার সাথে বসে আছে। আকাশেরই আসতে লেট হয়ে গেছে। লিটন একের পর এক কল করেই যাচ্ছে, তাই ওকে ঠান্ডা করতেই ওর কলটা রিসিভ করেও। দরজার সামনে আসতেই আকাশ থমকে যায়, কারণ ওর সামনে মাইশা রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অনেকটাই রেগে আছে। আকাশ ভ্রু কুচকে মাইশার দিকে তাকিয়ে বলে, আরে মিস জগরুটি যে, আপনি এখানে? মাইশা রেগে বলে, আপনি এসব কিছুর জন্য দায়ী। আকাশ একটু অবাক হয়ে বলে, আরে আমি আপনার আবার কি করলাম? মাইশার ছোটবেলা থেকে একটাই সমস্যা আছে, বেশি রাগ হলে ওর চোখে পানি চলে আসে। আজকেও সেটা হলো। ওর চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা দেখে আকাশ এক সেকেন্ডের জন্য সেখানেই স্থির হয়ে গেল, কারণ ও মাইশার জায়গাতে ওয়ার্ডেন আন্টিকে দেখতে পাচ্ছে। আকাশ ওনাকে সবার আড়ালে নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে কান্না করতে দেখেছিল। আজও ঠিক তেমনটাই দেখছে ও। আকাশ মাইশার দিকে ওর ডান হাতটা উঁচু করে এগিয়ে যায়। আকাশ ওর নিজের দিকে এভাবে এগিয়ে আসতে দেখে মাইশা অনেকটা ভয় পেয়ে যায়। মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো। সেদিনও ওই লোকটা মাইশার দিকে ঠিক এভাবেই এগিয়ে আসছিল। মাইশার কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে পেপার স্প্রেটা বের করে আকাশের চোখে চালিয়ে দেয়। আকাশ সেখান থেকে দৌড়ে চলে আসে। মাইশা ওখান থেকে কিছুটা দূরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর মনে মনে বলতে থাকে, সব ছেলেরাই একরকম। তবে মাইশা যখন আকাশের চোখে স্প্রে মারছিল তখন ওর চোখে স্পষ্ট পানি দেখেছে। ওর চোখে পানি ছিল, কিন্তু কেন? আরজে মোটরস বাংলাদেশের মধ্যে নামকরা একটা ইলেকট্রনিক কোম্পানি। আজকে আকাশের সেই কোম্পানির চেয়ারম্যান রায়হান সাহেবের সাথে মিটিং ছিল। লিটন তার কেবিনে গত 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। রায়হান সাহেব তো রেগে একেবারে আগুন। লিটন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রায়হান সাহেবের বয়স 60-এর ঘরে। চুলদাড়ি পেকে গেলেও এখনও উনি সুঠাম দেহের অধিকারী। অবশেষে ওদের অপেক্ষার প্রহর ফুরলো। দরজা ঠেলে আকাশ সেখানে এলো। তবে চোখের ভিতরে কালো চশমা দিয়ে গত 1 ঘন্টা যাবৎ ও নিজের চোখের পানি দিচ্ছিল। গায়ের জামাটাও প্রায় ভিজে গেছে। আকাশকে দেখে লিটন বসা থেকে উঠে ওর কাছে চলে যায় আর কাছে গিয়ে ফিসফিস করে বলে, এত সময় কোথায় ছিলি হ্যাঁ? আর জামা কাপড়ের এই হাল কেন? সব পরে বলছি, আগে মিটিংটা শেষ করি। আকাশ আর লিটন রায়হান সাহেবের সামনে গিয়ে বসলো। সরি ফর লেট, চলুন এবার শুরু করা যাক। রায়হান সাহেব আকাশের দিকে তাকায়। পরা শার্টটা কেমন ভিজে আছে, চুলগুলো উল্লুকের মতন, তার উপর চোখে ইয়াব বড় একটা চশমা ঝুলছে। রায়হান সাহেব আকাশকে বলে, দেখে তো মনেই হচ্ছে না এত বড় কোম্পানি আপনি চালান। পাশ থেকে লিটন দাঁত কেলিয়ে হেসে উঠে আর বলে, একদম ঠিক বলেছেন, একদম ডাউন টু আর্থ। রায়হান সাহেব একটু রেগে লিটনের দিকে তাকায়। আমার মিটিংটা ওনার সাথে, তাই ভালো হয় উনি আমার সাথে কথা বলুক। লিটন ওর ঠোঁটের আঙ্গুল চেপে বুঝায় ও আর কথা বলবে না। আকাশ রায়হান সাহেবের তাকানো এমন তেরাবাঁকা কথা শুনে খুবই ভালো করেই বুঝতে পেরেছে উনি লোকটা মোটেও সুবিধার না। আপনি মনে হচ্ছে খুব বিরক্ত হচ্ছেন। রায়হান সাহেব আকাশের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনার মাথায় বুদ্ধি আছে? 1 ঘন্টা লেট করে এসে ভালো কথার আশা করেন কি করে?
আপনার কাছে সময়ের মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান। আকাশ আর লিটন একে অপরের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করছে উনি কি বলছে। আমি তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখি না যারা সময়ের মূল্য দিতে জানে না। আকাশ এটা শুনে মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, সরি স্যার, আমরা তাহলে আপনার সাথে এই ডিলটা করতে পারলাম না। আসলে আমরাও তাদের সাথে সম্পর্ক রাখি না যারা একটু বেশি জ্ঞান দেয়। এটা শুনে লিটন অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ল। আসলে আপনি বিজনেস করেন মানুষ দেখে, তার পার্সোনালিটি দেখে, আর আমি করি মানুষের মন দেখে। তাই আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে কোনো ধরনের ডিল করতে পারলাম না। রায়হান সাহেব একটু রেগে বলে, তোমার কি মনে হচ্ছে না একটু বেশি বলছো? আকাশ মুচকি হেসে বলে, ভালো থাকবেন, এখন আমরা উঠি লিটন। আকাশ আর লিটন উঠে সেখান থেকে চলে গেল। রায়হান রেগে লাল হয়ে গেছে, কারণ এই প্রথমবার কেউ ওকে না করে চলে গেল, যে কিনা সারাদিন মানুষকে না বলেছে। আজ অন্য কেউ এসেও ওকে না বলে চলে গেল। ব্যাপারটা ওর সহ্যই হচ্ছে না। আকাশ আর লিটন হাঁটছে। এই ডিলটা হয়ে গেলে আমাদেরই উপকার হতো। যে মানুষকে সম্মান করতে জানি না, যে একজন কোম্পানির এমডিকে সম্মান করে না, তার সাথে আমি কোনো বিজনেস করি না। লিটন আকাশের শার্টের দিকে তাকিয়ে বলে, বললি না তো এসব কি করে হলো? শুধু শার্ট, চোখে দেখ। এটা বলে চোখে থাকা চশমাটা খুলল। লিটন চোখ বড় বড় করে দেখে আকাশের দু চোখ লাল হয়ে আছে। এরপর একে একে সবকিছুই লিটনকে খুলে বলে আকাশ। প্রথমে কি করে ওদের দেখা, নাম ধরে ডেকে ঝগড়া করা, রিক্সা নিয়ে ঝগড়া, আর লাস্টে আজকের ঘটনা। এসব শুনে লিটন হো হো করে হেসে ওঠে। শেষ পর্যন্ত কি না আমাদের গ্রেট মিস্টার আকাশ একটা মেয়ের কাছে ধরা খেয়ে গেল। আকাশ গাড়ি নিজেই ড্রাইভ করছিল। লিটনের এমন কথা শুনে একটু রেগে তাকায় আর বলে, এই জন্য তোকে কিছু বলতে ইচ্ছে করে না। আরে মেরি ভাই, মেরি জান, রাস্তাঘাটে এভাবে ইপটিজিং করলে তো শাস্তি পেতেই হবে। কি দরকার ছিল ওভাবে হাত বাড়ানোর? আকাশ ভ্রুকুচকে বলে, ইফটিজিং মানে? আমি তো আন্টিকে... আমি জানি তোর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আন্টিকে ভেবে তুই এমনটা করেছিস, কিন্তু এসব তো আর বেচারি মেয়েটা জানে না। আকাশ কিছু একটা ভেবে সামনের দিকে তাকিয়ে চুপচাপ গাড়ি চালাতে থাকে। লিটন আবার বলে, একটা গোপন কথা বলি। আকাশ লিটনের কথার উত্তর দেয় না, তবুও লিটন মুচকি হেসে বলে, একটা গবেষণায় দেখা গেছে 75% মানুষের প্রেমের শুরুটা হয় ঝগড়ার মধ্য দিয়ে। আকাশ আবার একরাশ বিরক্ত নিয়ে লিটনের দিকে তাকায়। এটা দেখে লিটন বলে, বিশ্বাস না হলে কিন্তু আমি প্রমাণ দিতে পারি। লিটনের কথা শেষ হতে আকাশ বলে, কসম করে বলছি লিটন, আর যদি একটা কথা তোর মুখ দিয়ে বের হয়, আমি লাথি দিয়ে তোকে গাড়ি থেকে বের করে দেব। জানি তো, উচিত কথা বললে চিনিও তিতা লাগে। এটা শুনে আকাশ রেগে লিটনের দিকে তাকায়। লিটন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। আকাশ ওকে সত্যি সত্যি মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে। ও তো ভেবেছিল আকাশ মজা করছে, কিন্তু ও যে সিরিয়াস সেটা বুঝতে পারেনি। লিটন এখন কি করবে? রাস্তায় একটাও গাড়ি নেই, কি করে ও বাড়িতে ফিরবে? মাইশা বাড়িতে ফিরে ওর রুমে গিয়ে মন খারাপ করে বিছানার উপর বসে পড়ে। গত 2 দিন ধরে কত কিছুই না ভেবেছে। ওর চাকরিটা হয়ে গেলে ওদের অনেক উপকার হতো। অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিল ইন্টারভিউ দিতে। আপু, আয়াতের কথা কানে আসতেই মাইশা নিজেকে ঠিক করে নিল। আজকে যা হয়েছে ওর সাথে, এসব ভাবতে ওর চোখে জল চলে এসেছে। তাই চোখটা মুছে ঠোঁটের কোণা একটা হাসি ঝুলিয়ে দরজার দিকে তাকায়। কিছু বলবি? আয়াত কিছু না বলে ওর বড় বোনের কাছে চলে আসে, আর কিছু না বলেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে, যেটা মাইশা নিজেও অনেকটা অবাক হয়ে গেল। চিন্তিত হয়ে মাইশা বলে, আয়াত, তুই ঠিক আছিস তো? কথা বলো না তো, আমাকে একটু একা থাকতে দাও। মাইশা এটা শুনে আরো অবাক হয়ে ওকে জড়িয়ে ধরে বলছে একা থাকতে দিতে। আয়াতের এমন করাতে এক নিমিষেই মাইশার সকল দুঃখ যেন হারিয়ে গেছে। মাইশা ওর কাছে কিছু বলে না, চুপচাপ 2 বোন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আয়াত জানতো ওর বোনের আজকে একটা চাকরির ইন্টারভিউ, যেটার জন্য ও 1 মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজকে ফেরার সময় মাইশার চেহারাটা দেখেই বুঝেছে ওর চাকরিটা হয়নি, তাই আয়াত এমনটা করলো। অন্যদিকে আকাশ ওর একজন বিশ্বস্ত লোককে কাজে লাগিয়েছে মাইশার সকল ছোট বড় তথ্য খোঁজার জন্য। মনের ভেতরে অনেক প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর ওর খুব দরকার।
আকাশ কফি হাতে ল্যাপটপে একটা ডিজাইন দেখছিল। তখনই লিটনের হুমকি ভরা একটা মেসেজ এলো আকাশের ফোনে, যেটা দেখে আকাশ একটু হেসে ফোনটা রেখে দেয়। আজ 10ই মার্চ, আকাশের জন্মদিন। আসলে আজকের এই দিনটাতেই ওকে এতিমখানায় নিয়ে আসা হয়েছিল। বছরে এই একটা দিন আকাশ ওই এতিমখানার সকলকে নিয়ে জন্মদিন পালন করে। বর্তমানে ওই এতিমখানার মালিক আকাশ নিজেই, প্রায় সকল খরচও নিজেই বহন করে। এতিমখানাতে আস্তে আস্তে প্রায় 12টার মতন বেজে গেছে। এত সময় ওয়ার্ডেন আন্টির কাছেই ছিল। এখানে আসতেই এতিমখানার সকল বাচ্চারা আকাশকে ঘিরে ধরে। আকাশ কিছু সময় ওদের সাথে কথা বলে খেলা করে, পরে এখানকার ওয়ার্ডেনের সাথে গিয়ে দেখা করে। কথার মাঝে উনি আকাশকে এমন একটা কথা বলে যেটা শুনে আকাশ পুরোই শকড খেয়ে যায়। উনি বলে, আসলে স্যার, কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। কয়েকদিন আগে একটা লোক এসেছে, আপনাকে খুঁজছিল। বলছিল সে নাকি আপনার আপনজন, আপনার বাবা। এটা শুনে আকাশ অবাক হয়ে গেল। একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করে ও মাত্র কি শুনেছে। আমার বাবা মানে আমার জন্মদাতা পিতা? ওয়ার্ডেন আকাশকে বলে, জি, উনি তো এটাই বলেছিল। আকাশ একটু উত্তেজিত হয়ে যায় আর বলে, উনি এখন কোথায়? ছোট একটা রুমে একজন লোক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আকাশ রুমটার দরজা খুলে ভেতরে চলে গেল। আকাশ কি বলে উনাকে ডাকবে, কি করে ডাকবে কিছুই বুঝতে পারছে না। সত্যি সত্যি যদি উনি আকাশের বাবা হয় তাহলে আজ অনেকগুলো প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। হঠাৎই কম্বলের ভেতর থেকে লোকটা বলে ওঠে, কতবার বলেছি এত সকাল সকাল আমার রুমে কেউ আসবে না, তো ওদেরকে আজকে আমি। এই বলে লোকটা মুখের উপর থেকে কম্বলটা সরায়। আকাশ প্রথম ওই লোকটার চেহারা দেখলো। অনেকটা বয়স্ক, প্রায় 60 বছর বয়স হবে। মুখের উপর সাদা দাড়ি ঝুলছে। লোকটা আকাশকে দেখে চুপ হয়ে যায় আর অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ দেখে লোকটার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তখনই উনি অনেকটা যত্ন করে বলে ওঠে, আকাশ। আকাশ এক নজরে লোকটার চেহারার দিকে তাকিয়ে আছে। এখনো ওর বিশ্বাসই করতে পারছে না সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা ওর বাবা। আজ 10ই মার্চ, আকাশের জন্মদিন। সকালে নামাজটা শেষ করে আকাশ সোজা কবরস্থানে চলে আসে। আসলে ওর প্রতিটা জন্মদিনই শুরু হয় এখান থেকে। আকাশ সাধারণ একটা পাঞ্জাবি পরেছে। বেঞ্চে বসতেই ওয়ার্ডেন আন্টি এসে আকাশের পাশে বসে। 31 বছর হয়ে গেল, এবার তো। আকাশ আন্টির দিকে তাকিয়ে বলে, করবো তো, যেদিন তোমার মতো কাউকে পাবো, যে আমাকে বুঝবে, আমাকে আগলে রাখবে, মন খারাপের সঙ্গী হবে। ওয়ার্ডেন আন্টি আকাশের মাথায় গুতা দিয়ে হেসে বলে, আমাকে একটা কথা বলতো, তুই কি নিজের জন্য বউ খুঁজছিস নাকি রান্না করার জন্য সবজি? আকাশ এটা শুনে একটু মুচকি হাসে। ওয়ার্ডেন আন্টি আকাশের হাসি দেখে বলে, সবসময় এইভাবেই হাসিস, মুখেই রাখিস, এইভাবে তোকে ভালো দেখায়। আকাশ ওয়ার্ডেন আন্টিকে বলে, একটা কথা বলি? আমি না আজকাল একটু বেশি তোমাকে কল্পনা করছি। সেদিন এটার জন্যই একটা মেয়ে আমার চোখে পেপার স্প্রে মেরেছে। ওয়ার্ডেন এটা শুনে হেসে উঠে। এভাবে ওরা কথা বলছিল। কিছু সময় পর আন্টি কথা বলতে বলতে আকাশ পেছনের দিকে তাকিয়ে বলে, আরে এটা সেই মেয়েটা না? আকাশ ওনার কথা শুনে পিছনে ফিরে তাকায়, দেখে মাইশা একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। আকাশ ওকে এখানে দেখে বেশ অবাক হয়। ও এখানে কেন? মাইশার বাবার কবরটা এখানেই। ওর বাবা একটা সরকারি দপ্তরে কাজ করত। টাকা সরানোর অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। সে সারা জীবন সৎ পথে থেকে আয় করে এসেছে। লোকজনের ঘুষখোর টাকা চুরির অভিযোগটা উনি বেশি দিন সহ্য করতে পারেননি। মাইশা সপ্তাহে একদিন এখানে আসে, বাবার জন্য দোয়া করে। মাইশা ওর বাবার কবরের সামনেই দাঁড়িয়ে আছে। বাবা, আমি চাকরিটা পাইনি, ওরা আমার ইন্টারভিউটাও নেয়নি জানো। ভেবেছিলাম চাকরিটা হয়ে গেলে মা বোনের জন্য কিছু করতে পারবো, কিন্তু আমি পারলাম না। জানি না আমি কতদিন মা বোনের খেয়াল রাখতে পারবো, তবে আমি যতদিন বেঁচে আছি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। জানো, ওরা ভালো থাকে। খুব মিস করছি তোমায় বাবা। মাইশার গাল বেয়ে চোখের পানি পড়ছে। মাইশা কবরস্থান থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ভিতরে জমানো কষ্ট একটু হলেও কমছে। মাইশা হঠাৎ ওর পাশে তাকাতেই দেখে সেদিনের ওই ছেলেটা মানে আকাশ ওর পাশে দাঁড়িয়ে আছে। আকাশ কবরস্থান থেকে বের হয়ে মোবাইল টিপছিল।
তখনই ও পাশে তাকায় আর মাইশাকে দেখতে পায়। আকাশকে দেখে মাইশা জলদি ওর ব্যাগের ভিতরে হাত ঢোকায়। এটা দেখে আকাশ একটু পিছিয়ে গিয়ে হাত দিয়ে নিজের চোখ ঢাকে। না না, আজকে না, আজকে আমি কিছুই করব না। মাইশা ব্যাগ থেকে পেপার স্প্রেটা বের করতে করতে আকাশের এমন ভাব দেখে দাঁড়িয়ে যায়। ফলো করছেন? আকাশ চোখের সামনে ওভাবে হাত রেখেই বলে, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাকে ফলো করব। তাহলে এখানে কি? আন্টি, মানে মায়ের মতো কারোর সাথে দেখা করতে এসেছিলাম। মাইশা আকাশের এমন কথা শুনে একটু অবাক হয়। এটা তো কবরস্থান, এখানে মানুষ আবার কি করে দেখা করে? উনি কোথায়? আকাশ চোখের সামনে থেকে হাতটা একটু সরিয়ে মাইশার দিকে তাকায়, দেখে ওর হাতে কিছুই নেই। উনি তো ভিতরে। মাইশা আকাশকে এভাবে ভয় পেতে দেখে বলে, চোখ থেকে হাত নামান, সমস্যা নেই, কিছুই করব না আজকে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আর ওই দিনের জন্য আমি সত্যি সরি। আসলে আমি। মাইশা আকাশকে থামিয়ে দিয়ে বলে, থাক, বুঝেছি। আর এমনিতে আপনাদের মতো মানুষের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আকাশ ভ্রু কুচকে বলে, আবারও অপমান? সত্যি বললে বুঝি অপমান করা হয়? আকাশ মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, দেখুন, যেমনটা ভাবছেন আমি তেমনটা না। অনেক ভালো মানুষ আমি। এটা দেখে মাইশা একটু পিছিয়ে যায় আর বলে, হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। এতটা ভালো মানুষ যে মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে হাত বাড়ান। আকাশ হাসতে হাসতে বলে, আরে মাইশা রে, একটু তো বোঝার চেষ্টা কর। এটার জন্য সরি বলেছি আমি। আকাশের মুখে ওর নিজের নাম শুনে মাইশা অনেকটাই অবাক হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে ব্যাগের ভিতরে হাত দিয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে বলে, স্প্রেটা যেন কোথায় রেখেছি। আকাশ মুখ ফসকে মাইশার নাম নিয়ে ফেলেছে। আসলে ও মাইশার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছে। ও কি করে, নাম কি, বাপের নাম কি, বাড়িতে কয়জন, ছোট বড় সব কিছুই জানে ও। মাইশাকে এমন করতে দেখে আকাশ সেখানে আর দাঁড়ালো না, দৌড় দিল। মাইশা যখন ভিতরে ঢুকছিল তখন ও বেঞ্চে আকাশের বসা দেখে, একা একাই বকবক করছিল। সেদিন সেই ঘটনার আসল কারণটাও জেনেছে। এখন তো ওর চোখে আকাশ শুধু খারাপ মানুষটা, সাথে একজন পাগলও। আকাশ ওখান থেকে সোজা এতিমখানায় চলে আসে আর এরপর এমন একজনকে পায় যিনি বলে উনি নাকি আকাশের বাবা। আকাশ আর আলমগীর একটা রেস্টুরেন্টে বসে আছে। অনেক প্রশ্ন উকি দিচ্ছে তার মনে। সামনে বসে আছে আলমগীর, একদম রাক্ষসের মতন খাচ্ছে। আপনি এতদিন কোথায় ছিলেন? আলমগীর খেতে খেতে আকাশের দিকে তাকালো। 4 দিন আগে জেল থেকে ছাড়া পাইছি, এরপর তোরে খুঁজতে শুরু করি। আর দেখ, এখন আমার ছেলে আমার সামনে বসে আছে। আপনি জেলে ছিলেন? তাহলে মা, মানে আমার মা কোথায়? আলমগীর এবার ওর খাওয়া বন্ধ করে দেয় আর মন খারাপ করে বলে, তোর মা তো সেই দিনই মরেছে, যেদিন তুই পৃথিবীতে আইলি। এটা শুনে আকাশ একটু কষ্ট পেল, তবে নিজেকে শক্ত রেখে বলে, পরিবারে আর কে কে আছে? খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, আগে খাওয়াটা শেষ করি, তারপর তোর সব কথার উত্তর দিব। এটা শুনে আকাশ আর কিছু বলে না। তবে এসব শুনে আকাশের মনে কেন জানি না একটা ডাউট থেকেই যাচ্ছে। তবে মায়ের কথাটা শুনে কষ্ট হচ্ছে। অবশেষে উনার খাওয়াটা শেষ হলো। শেষ হতে আকাশ আবার বলে, একটা ছোট বাচ্চা শিশুকে ঝোপের ভিতরে ফেলে রেখে এত বছর পরে এসে বলছেন আপনি আমার বাবা। আপনার কি মনে হয় আমি আপনাকে মেনে নেব? আলমগীর এটা শুনে একটু চুপ হয়ে যায় আর হঠাৎই চোখে জল চলে এলো। আমি জানি রে বাবা, কিন্তু কি করবো বল, সেদিন আমি অসহায় ছিলাম। আর এটা না করলে তো ওই দিন আমার সাথে সাথে তোকেও ওরা মেরে ফেলতো। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, আপনি তো মরেননি, ঠিকই বেঁচে আছেন। আর আপনার কাছে কি প্রমাণ আছে আপনি আমার বাবা? এটা শুনেই আলমগীর করুণভাবে আকাশের দিকে কিছুটা সময় তাকিয়ে রইল। যেদিন আমি তোকে ঝোপের পাশে রেখেছিলাম, যেদিন তোর গায়ে হলুদ কাপড় জড়ানো ছিল। আকাশকে ওয়ার্ডেন আন্টি একদিন দেখেছিল এই হলুদ রঙের কাপড়টা দেখিয়ে বলেছিল, এটাতে চড়ানো অবস্থায় তুই আমাকে কাছে এসেছিলি। লোকটার মুখে হলুদ রঙের কথাটা শুনে আকাশ যেন থমকে যায়। ভাবতে থাকে তাহলে উনি কি সত্যি ওর বাবা? আকাশ উনাকে এতিমখানাতে রেখে আসে।
উনি বলেছিল যে উনি আকাশের সাথে আসতে চায়, কিন্তু আকাশ আনেনি। মুখের উপর বলে এসেছে সে উনাকে বাবা বলে মানে না, বলেছে 2 দিনের ভেতর অন্য জায়গা দেখতে। আকাশ নিজের বাড়িতে বসে আছে। লিটন কলের পর কল করেই যাচ্ছে, কিন্তু আকাশ ফোনটা ধরেও দেখছে না। পরের দিন মাইশা রেডি হয়ে যাচ্ছে নতুন একটা জায়গায় ইন্টারভিউ দিতে। বেশ কনফিডেন্স দেখাচ্ছে ওকে। মায়ের দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আজ। পোস্টটা হচ্ছে সিইওর অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট, বেতনটাও ভালো। মাইশা অটো থেকে নেমে দেখে বিশাল বড় একটা বিল্ডিং, আর সেটাতে বড় বড় করে লেখা একে অটোমোবাইলস। বিল্ডিংটার ভেতরে ঢুকতেই মাইশা অবাক হয়ে যায়। কত সুন্দর জায়গা, কত সুন্দর করে সাজানো সব কিছু। রিসেপশনে গিয়ে জানতে পারে ইন্টারভিউটা 6 তলায় হবে। মাইশা লিফটে উঠে 6 তলা টিপ দিল। লিফটের দরজা যেই না বন্ধ হতে যাবে তখনই কেউ একজন এসে দরজার মাঝে ওর পা রেখে দেয়, ফলে লিফটটা আবার খুলে যায় আর ভেতরে আসে লিটন। স্যুট কোট পরা, হাতে একটা ব্যাগ নিয়ে। মাইশা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওর পাশের থেকে লিটন বলে উঠে, আরে তুমি মাইসা না? হ্যাঁ তুমি তো মাইসা, এখানে ইন্টারভিউ দিতে এসেছো? মাইশা একটু অবাক হয়ে লিটনের দিকে তাকায় আর ভাবে এই লোকটা ওকে কি করে চিনল। জি, আপনি আমায় চেনেন? আরে কি বলো, তোমাকে চিনবো না কেন? তুমি তো সেই যে আকাশের চোখে ফিস ফিস করে স্প্রে মারছিলে। এটা বলে ও হাসতে থাকে। মাইশা একটু অবাক হয়ে বলে, আকাশটা কি? তুমি যার চোখে পেপার স্প্রে মেরেছো, আরে ওই যে লম্বা করে, যার মাথায় কাকের বাসার মতো চুল, চিনতে পেরেছো? মাইশা আবার বুঝতে পারলো সকল ঘটনার শুরু থেকেই। মাইশা পার্কে একটা ছাত্র আছে যার নাম আকাশ, আর পার্কে ওদের প্রথম দেখা। ও হ্যাঁ, ওনাকে চেনেন? চিনবো না কেন, ও হচ্ছে আমার বন্ধু আর এই অফিসের বস। মাইশা এটা শুনে যেন আকাশ থেকে পড়ল। যার চোখে স্প্রে মেরেছে, যার সাথে সবসময় ঝগড়া করেছে, খারাপ ব্যবহার করেছে, আজ কিনা তারই অফিসে চাকরির জন্য এসেছে। এসব ভাবতে ভাবতে ওর মুখ দিয়ে বেরিয়ে গেল, এই চাকরিটাও গেল। লিটন মাইশার দিকে তাকিয়ে বলল, কিছু বললে? মাইশা মাথা নাড়িয়ে না বলে। কি বলবে ও? আর কিছুই তো বলার নেই। একটা কথায় ওর মুখ বন্ধ করে দিছে। বুঝলে তো, আকাশ অনেক সেনসিটিভ। ওই দিন তোমার চোখে পানি দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই তো তোমাকে ও ওর আন্টি মনে করে ধরতে গিয়েছিল, আর তুমি দিলে স্প্রে মেরে। মাইশা আবার বুঝতে পারলো গতকালও আকাশ বেঞ্চে বসে একা একা এমন কিছু বলেছিল। এর জন্য আমি ওই দিন ওনার চোখে পানি দেখেছিলাম। ওরা 6 তলায় পৌঁছে গেল। লিটন মাইশাকে একজনকে দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। লিটনের কথা মতন মাইশা সেই মেয়েটার কাছেই চলে গেল। মেয়েটা হচ্ছে আকাশের সেক্রেটারি, নাম আজমিরা, আর লিটনের কাজিন। মাইশা ওনার সেক্রেটারি পদের জন্য এখানে এসেছে। আজমিরার কাছে গিয়ে মাইশা ওর নামটা বলে। নাম বলতেই আজমিরা সকল কাজ ছেড়ে আগে মাইশাকে ভালো করে দেখতে থাকে, যেটাতে মাইশা একটু অস্থির বোধ করতে থাকে। তুমি তাহলে মাইশা? হাই, আমি আজমিরা, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে মাইশা একটু অবাক হয় আর বলে, ইন্টারভিউ লাগবে না। এটা শুনে মাইশা আরো অবাক হয়ে যায় আর বলে, মানে ঠিক বুঝলাম না। দেখো, আমাদের এখানে একটা নিয়ম আছে, আমরা নিজের থেকে লোক লাগিয়ে ক্যান্ডিডেট সকল তথ্য নিয়ে থাকি, পরে অ্যানালাইজ করে ওদের নিয়োগ করি। আর তোমার পুরো বায়োডাটা অলরেডি আমাদের কাছে আছে। তাহলে আমার চাকরি পাক্কা? আজমিরা মুচকি হেসে মাথা নাড়িয়ে হা বলে। এই কথাটা শোনার পর মাইশার মনের ভিতর স্বস্তি ফিরে পেল। আজমিরা ওর পাশে একটা টেবিল দেখিয়ে দিল ওকে। তুমি কি আজ থেকে কাজ শুরু করতে পারবে? মাইশা খুশি হয়ে বলে, জি ম্যাম, আমার আর কোনো সমস্যা নেই। আজমিরা এসে একটি ডায়েরি দিয়ে বলল, এখানে আকাশের মানে আমাদের বসের আজকে কখন কি করতে হবে সব কিছুই আছে, তুমি টাইম টু টাইম তাকে জানিয়ে দিও। মাইশার মুখে সুখের হাসিটা আর রইল না। প্রথম দিনই বস, যিনি কি ওর একজন বড় শত্রুদের মধ্যে একজন। মাইশা কিছু বলবে তার আগেই আজমিরা বলে, দেখো না, বলো না, আসলে বেবিকে নিয়ে আজ ডক্টরের কাছে যেতে হবে। মাইশা একটু অবাক হয়ে বলে, আপনার বাচ্চা আছে? এটা শুনে আজমিরা একটু হেসে বলে, না, আমার জামাইকে নিয়ে যেতে হবে, ওর নাম বেবি। ও।
আজমিরা চলে যাওয়ার কিছু সময় পরে আকাশ ল্যান্ডলাইনে কল করে আর সেলসের ফাইল নিয়ে যেতে বলে। মাইশা তো আজকে নতুন, কোনটা কিসের ফাইল ও নিজেও জানে না। আজমিরার ডেস্কের উপর অনেকগুলো ফাইল আছে, কিন্তু কোনটা রেখে কোনটা নিবে সবগুলোই যে সেলসেরই ফাইল। মাইশা সবগুলো নিয়ে আকাশের কেবিনের দরজায় টোকা দিয়ে ভিতরে এলো। আকাশ ল্যাপটপে কাজ করছিল, সেদিকে তাকিয়ে ও বলে, ফাইলটা টেবিলের উপর রাখো, আর পারলে আমার জন্য 1 কাপ কফি আনতে বলো, মাথা ধরেছে খুব। জি। আকাশ আজমিরা কণ্ঠের জায়গাতে অন্য কারো পরিচিত গলা শুনতেই ল্যাপটপ থেকে মাথা তুলে মাইশার দিকে তাকায়। আপনি? আজমিরা কোথায়? উনি তো ওনার জামাইকে সাথে নিয়ে হসপিটালে গেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করেন? আমি ম্যামের সেক্রেটারি, আজকেই জয়েন করেছি। ওনার অবর্তমানে ওনার সকল কাজ আমি করে দিব। আপনার কি মনে হয় আপনি পারবেন তো? চেষ্টা করতে তো আর বাধা নেই। আকাশ মুচকি হেসে বলে, বেস্ট অফ লাক। মাইশা আকাশের রুম থেকে বেরিয়ে এলো। মাইশা ভাবতেও পারেনি আকাশ ওর সাথে এতটা ফর্মাল হয়ে কথা বলবে। এসব ভাবতে ভাবতে ও চেয়ারে বসতেই আবার ল্যান্ডলাইনটা বেজে ওঠে। মাইশা রিসিভ করতেই আকাশ বলে, মিস মাইশা, এখনই রুমে আসুন। এটা বলেই ফোনটা কেটে দিল। মাইশা আকাশের রুমে যেতেই আকাশ বলতে শুরু করে, সেলসের ফাইল চাইছি। আর এটা কি আনছেন? মাইশা আকাশের কাছে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে, এগুলোর উপরে তো সেলসই লেখা আছে, দেখুন। আকাশ এটা শুনে একটু রেগে যায় আর বলে, কিছু পারেন আর না পারেন, মুখে মুখে তর্কটা ভালোই করতে পারেন। বলে যাবেন না এটা অফিস, এখানে আপনি কাজ করতে এসেছেন, তাই একটু ভালোভাবে করার চেষ্টা করুন। মাইশা মাথা নিচু করে বলে, জি স্যার, সরি স্যার। আরজে মোটরসের মালিক রায়হান সাহেব নিজের বাড়িতে সোফায় বসে একজনকে ফোন করছিল। আসলে ওনার স্ত্রী আজকে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই অফিসে যেতে পারবে না। সকল মিটিং ক্যান্সেল করার জন্য এই কলটা করা। রায়হান সাহেবের পরিবার বলতে ওনার স্ত্রী, বাচ্চা কাচ্চা নেই। হয়নি সেটা না, ওনাদের একটা ছোট ছেলে ছিল, জন্মের 6 মাস মাথায় একটা দুর্ঘটনায় তাকে ওরা হারায়। ছেলের শোকে ওনার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। রায়হান সাহেব ল্যাপটপটা অন করে অফিসের কাজগুলো দেখছিল, তখনই দারোয়ান সেখানে দৌড়ে এলো। রায়হান সাহেব ওনাকে দেখে বলে, কি সমস্যা? স্যার, একজন লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। তোরে কতবার বলেছি অপরিচিত কারোর সাথে আমি দেখা করতে চাই না। দারোয়ান লোকটা মাথা নিচু করে বলে, স্যার আমি জানি, কিন্তু উনি বলে ওনার নামটা আপনাকে বললে আপনি নাকি নিজে ওর সাথে দেখা করতে যাবেন। রায়হান একটু অবাক হয়ে ওর কথাটা শুনে, কি নাম কি তার একটু শুনে? আলমগীর। এটা শুনতে রায়হান বসা থেকে উঠে দাঁড়ায়। এই নামটার সাথে ও কত রাগ ক্ষোভ জুড়ে আছে। রায়হান সাহেব নিজের গেটের কাছে চলে গেল, আর দরজা খুলতেই ভেতরে এলো আলমগীর। রায়হান সাহেবের বাড়িটা বেশ বড়, বাড়িটার সামনে কিছু জায়গায় গাছপালা লাগানো আছে, সেখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে। কেমন আছেন স্যার? আলমগীরের কথা শেষ হতেই রায়হান সাহেব ওর গাল কষে একটা চর মেরে দেয়। এতে ওর মুখে লেগে থাকা নকল দাড়িটা খুলে নিচে পড়ে যায়। আলমগীর ওর গালে হাত বুলাতে বুলাতে বলে, বয়সের সাথে সাথে গায়ের জোরটাও বেড়েছে দেখছি। কেন এসেছিস? হ্যাঁ, আবার আমাদের কি ক্ষতি করার জন্য এসেছিস? সববার যে ক্ষতি করব তেমন তো আর কথা নেই, আসলে আপনাকে একটা কথা জানাতে এলাম। রায়হান সাহেব রেগে চিৎকার করে ওর জামার কলার ধরে বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু তোকে জানে মেরে ফেলবো। আলমগীর রায়হানের হাতটা ধরে ওনার মুখোমুখি হয়ে বলে, আমি যদি বলি আপনার ছেলে এখনো বেঁচে আছে তখন কি করবেন? এটা শুনেই রায়হান সাহেব আলমগীরের কলারটা ছেড়ে দেয়। পুরনো ক্ষতগুলো নতুন করে ব্যথা দিচ্ছে ওনাকে। রায়হান সাহেব আলমগীরের দিকে তাকিয়ে বলে, আমার ছেলে? এখনো বেঁচে আছে, দেখতে অনেকটা আপনারই মতো হয়েছে। এটা শুনেই রায়হান সাহেব সেখান থেকে মাটিতে বসে পড়ে, গাল বেয়ে চোখের পানি পড়ল। বেশি না, আমাকে মাত্র 50 কোটি টাকা দিন, আমি নিজে আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাব। রায়হান ওনার চোখের পানিটা মুছে বলে, তুই বাটপার, তোর কথা আমি কেন বিশ্বাস করব? তাহলে বিশ্বাস করেন না। রায়হান কিছু বলবে তার আগে একটা নার্স সেখানে চলে আসে। উনি সবসময় রায়হান সাহেবের স্ত্রীর সাথেই থাকে। সে এসে বলে, ম্যামের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এক্ষুনি ওনাকে হসপিটালে নিতে হবে।
নার্সের কথা শুনে রায়হান ওনার স্ত্রীর কাছে যায়, আর আলমগীর সেখানেই দাঁড়িয়ে হাসতে থাকে। হসপিটালে একটা মহিলা সবার কাছে গিয়ে বলছে, তোমরা আমার ছেলেকে দেখেছো? ওনার পেছন পেছন হাঁটছে রায়হান সাহেব। হ্যাঁ, এই মহিলাটি হচ্ছে ওনার স্ত্রী। উনি কিছু সময় এমনটা করার পরে নিজ নিজেই থেমে যান, আর বাধা দিলে পাগলামিটা আরও বেড়ে যায়। সকাল থেকে আকাশের মাথার পেছনটা ব্যথা করছিল, এজন্য অফিস শেষে ও হাসপাতালে এসেছে। হসপিটালের ভিতরে ঢুকে একটা মহিলা ওর কাছে আসে, যেটা দেখে প্রথমে আকাশ একটু ভয় পেলেও ওনার মুখের দিকে তাকিয়ে ভয়টা চলে যায়। মহিলাটি আকাশের কাছে এসে বলে, তুমি কি আমার ছেলেকে দেখেছো? আকাশ বলে, আপনার ছেলে? মহিলাটা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমার ছেলে। দেখেছো তাকে? আকাশ মাথা নাড়িয়ে না বলে। এটা বলতেই মহিলাটি আকাশের পেছনে আসতে থাকা মহিলাটির কাছে চলে যায়। আকাশ অনেকটা অবাক হয়ে পেছনে মহিলাটির দিকে তাকালো। কিছু সময় পর সামনে তাকাতেই দেখে আর যে মোটরসের রায়হান সাহেব ওর সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ওনাকে দেখে বলে, আরে স্যার, আপনি এখানে? রায়হান সাহেবকে পেছনে মহিলাটার দিকে তাকাতে দেখে ও বলে, ওনাকে চেনেন? আমার স্ত্রী। আকাশ আবার পেছনে ফিরে মহিলাটার দিকে তাকায় আর একটু অবাক হয়ে বলে, আচ্ছা, এর আগে কি ওনার সাথে আমার কখনো দেখা হয়েছে? এটা বলে রায়হান সাহেবের দিকে তাকাতেই দেখে উনি কেমন করে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আকাশ হাসার চেষ্টা করে বলে, সেটা কি করে হবে? আকাশের কথার কোনো পাত্তা না দিয়েই রায়হান সাহেব সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাইশা বাড়িতে গিয়ে ওর মা আর বোনকে চাকরি পাওয়ার কথাটা বলে। এতে তো ওরা খুবই খুশি হয়। পরের দিন সকালে মাইশা অফিসে যাওয়ার আগে ওর বাবার কবরের পাশেই যায়। কিছু সময় সেখানে থাকার সময় ও আকাশকে দেখতে পায়। সে বেঞ্চে আজকে চুপচাপ বসে আছে। মাইশা কিছু সময় আকাশের দিকে কৌতূহল নিয়ে তাকালো। আকাশ গতকাল রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে ওর সামনে একজন লোক একটা মহিলাকে ছুরি আঘাত করছে। আকাশ হাজারবার চেষ্টা করেও লোকটাকে আটকাতে পারছে না। আকাশ মহিলাটির চেহারা দেখতে পায়নি, তবে ওর কাছে এমন মনে হচ্ছে মহিলাটির অনেক কাছের কেউ। বারবার সেই রক্তাক্ত মহিলাটির কথা মনে পড়ছে ওর। এজন্য সকাল হতেই এখানে আসা। এই যে শুনছেন, কারো কথায় আকাশের ঘোর কাটে। পাশে তাকিয়ে দেখে মাইশা ওর দিকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি এখানে? আপনার চোখে পানি? কান্না করছেন কেন? মাইশার কথা শুনে আকাশ ওর চোখে হাত দেয়। দেখে সত্যি সত্যি ওর চোখে পানি। আকাশ জলদি সেটা মুছে নেয়। জানি না কোন কারণে চোখে, তবে কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। মাইশা আকাশের দিকে তাকিয়ে দেখে ও মনে মনে কিছু একটা ভাবছে। কি হলো, চুপ আছেন যে? কি ভাবছেন? আকাশ মাইশার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। দেখছিলাম কত সময় চোখ মেলিয়ে রাখতে পারি, সেই জন্যই চোখে পানি। মাইশা আকাশের কথা শুনে বুঝে গেল আকাশ এটা বলতে চায় না। তা আপনি এখানে বাবার সাথে দেখা করতে আসছেন বুঝি? মাইশা এটা কিছু একটা ভাবতে ভাবতে বলে, হ্যাঁ, দেখা করতে এসেছিলাম। তার মানে আপনার আন্টি? আকাশ আঙুল দিয়ে একটা কবর দেখিয়ে দিয়ে বলে, ওই যে শুয়ে আছে। মাইশা আকাশের দিকে তাকায়। হঠাৎ করে আকাশ ওর কাছে কেমন জানি রহস্য ঘেরা মানুষ মনে হতে থাকে। সেদিন অফিসে আজমিরাকে মাইশা জিজ্ঞেস করে, ম্যাম, একটা কথা বলি? হ্যাঁ, বলো। আমাদের আকাশ স্যারের পরিবারে কে কে আছেন? আজমিরা মাইশার দিকে ঘুরে বলে, কেন? এমনি, আসলে আমি আকাশ স্যারকে আগে থেকেই চিনি। অনেকবার দেখা হয়েছে আমাদের, কিন্তু ভালোভাবে একবারও কথা হয়নি। প্রতিবার শুধু ঝগড়াই লেগেছে। আজমিরা একটু অবাক হয়ে বলে, তোমার সাথে ও ঝগড়া করেছে? তুমি শিওর তো? মাইশা ওনার কথায় কিছু বুঝতে পারে না। আসলে আকাশ কোনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না, আর সেখানে ঝগড়ার প্রশ্নই আসে না। তোমার কোথাও ভুল হচ্ছে। সবকিছু যেন মাইশার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব বলছে, ও কথা বলে না। আরে ঝগড়ার সময় তো মুখ দিয়ে টপ টপ করে কথা বের হতো। আমি যতদূর জানি ওর কেউ নেই। ছোটবেলা থেকে ইতিমখানাতেই বড় হয়েছে। আপনজন বলতে ইতিমখানার ওয়ার্ডেনেই ছিল, কিন্তু সেও ওকে রেখে মারা যায়। ওনার আন্টি? ওই ওয়ার্ডেনকেই ও আন্টি বলে। শুনেছি ওনার কবরের কাছে গিয়ে ওনার সাথে কথা বলে। ঠিকই, মাইশা যেটা ভেবেছিল সেটাই হয়েছে। দুপুরে লাঞ্চের সময় নিচের তলায় বড় একটা ক্যান্টিন আছে।
সবাই সেখানেই খায়। আকাশ আর লিটন সহ বাকি আরেকটা ছেলে এক টেবিলে বসে আছে। সাথে থাকা ছেলেটি বলে, ইয়ার আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু বলবোটা কি করে? এটা শুনে আকাশ বলে, শোনো, একটা কথা বলি, তোমার যদি বিয়ে করার সাহস থাকে তবেই তাকে ভালোবাসো। নিজের মনের কথাটা বলো। মনে যদি চুল পরিমাণও খুঁত থাকে তাহলে এখনই সরে আসো। আকাশের পেছনের বেঞ্চে বসে আছে মাইশা আর আজমিরা। মাইশা আকাশের বলা এমনটা শুনে অনেকটাই অবাক হলো। লিটন আকাশের কথা শুনে হেসে দিল। আহা, আমাদের লাভ গুরু, যে কিনা কোনোদিন কারো প্রেমেই পড়েনি। আকাশ লিটনের সাথে একটু হেসে বলে, কে বলেছে তোকে? এটা শুনেই লিটন খাওয়া থেমে গেল। তার মানে কেসে বলো না আমাকে। চুপচাপ খা। রাতে আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় খামে আলমগীরের সকল তথ্য আছে। আকাশ সবকিছুই দেখতে থাকে। শিশু কিডন্যাপ ও হত্যার দায়ে 30 বছর জেল খেটেছে। জেলে যাওয়ার আগে পেশায় একজন কেয়ারটেকার ছিল, যেখানে কেয়ারটেকারের চাকরি করত। টাকার লোভে তাদেরই বাচ্চাকে কিডন্যাপ করে। এছাড়াও ও অনেক জনের সাথে বাটপাড়িও করেছে। তবে আকাশ একটা বিষয় খেয়াল করে দেখেছে, উনি বিয়ে করেছে 3টা, একটাও 5 মাসের বেশি টিকে না। ওনাদের স্ত্রীদের 2 বছরের মধ্যে কোনো বাচ্চাও হয়নি। তাহলে কি উনি মিথ্যা বলছে? আকাশের মাথায় তখন এলো হলুদ কাপড়ের কথা। উনি সেটা কি করে জানে? ওর সাথে কোনো না কোনো যোগসূত্র তো আছেই। আকাশ রুমে এসে ওর ফোনটা নিয়ে কেউ একজনকে কল করলো। অন্যদিকে রায়হান সাহেব আলমগীরকে পুরো শহর খুঁজে দেখছে, কোথাও ওকে পায়নি। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে মাইশা এটা বুঝে গেছে আকাশকে ও যেমনটা ভেবেছিল ঠিক তার উল্টো। যে ছেলে পরের দূর সম্পর্ক মহিলাদের জন্য চোখের পানি ফেলতে পারে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। কয়েকদিনের ভেতরে বড় একটা ডেলিভারি যাবে বিদেশে, তাই আজকে আকাশ অনেকটা রাত পর্যন্ত কাজ করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে। আকাশ ওর কেবিন থেকে বাইরে বের হতেই দেখে মাইশা ওর ডেস্কে ঘুমিয়ে আছে। আকাশ ওকে এখনো অফিসে দেখে অবাক। এত রাত্রে অফিসে কি করছে? তবে যাই হোক, ঘুমন্ত অবস্থায় মাইশাকে অনেক কিউট লাগে। আকাশ মাইশার কাছে যায়। এই যে শুনছেন মাইশা। মাইশা কোনো সাড়া শব্দ না পেয়ে আকাশ সেখানে দাঁড়িয়ে সবকিছু ওর মুখের দিকে তাকিয়ে এক নজর দেখে আর ভাবতে থাকে, কি এমন আছে তোমার মাঝে, কেন তোমাকে দেখলে এতটা আপন মনে হয়? ফ্যানের বাতাসে ওর মুখের উপর চুল উড়ে এসে পড়ে এবং নিজের অজান্তেই কেন জানি না আকাশ সেদিকে হাত বাড়ায়। আকাশ একটু ছুতেই ও যেন নড়ে উঠে, যেটা দেখে আকাশ একটু ঘাবড়ে যায়। মাইশা চোখ মেলে আকাশকে দেখে বলে, হ্যাঁ স্যার, কিছু লাগবে? আকাশ একটু পিছিয়ে আসে আর মনে মনে বলতে থাকে, যাক, একটুর জন্য বেঁচে গেলাম। মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আকাশ বলে, আপনি এখনো বাসায় যাননি কেন? অফিস টাইম তো শেষ। ম্যাম বলে গেল থাকতে, আপনার কিছু দরকার হলে এগিয়ে দিতে। আরে আমি কি একবারও বলেছি কাউকে থাকতে? কি যে করে না আজমিনাটা। আচ্ছা এখন চলুন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। মাইশা এটা শুনে বলে, সেটা দরকার নেই, আমি একাই যেতে পারবো। কয়টা বাজে দেখছেন তো, আপনার মনে হয় একা যেতে পারবেন? মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওকে, আপনার ইচ্ছে। মাইশা অফিস থেকে বেরিয়ে এসে দেখে রাস্তাঘাট প্রায় ফাঁকা, রিক্সাও নেই বললেই চলে। হেঁটে বাড়ি যেতে ওর 30 থেকে 40 মিনিট সময় লাগবে। অনেক সময় দাঁড়ানোর পর ও যখন গাড়ি পেল না তখন আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর হাঁটার পরই দেখে রাস্তার পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। একা একটা মেয়েকে এত রাতে রাস্তায় দেখে ওরা কেমন কেমন করে তাকাতে থাকে। মাইশা ওদের দেখে জলদি পা চালাতে থাকে। ওদের পা কাটিয়ে কিছু দূর যেতেই পেছনে ফিরে দেখে লোকগুলো ওর পিছনে আসছে। এটা দেখে তো ওর জান পাখি উড়ে যায় অবস্থা। তাই মাইশা যান বাঁচানোর জন্য দৌড় শুরু করে। এভাবেই কিছু দূর যেতেই ও হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। লোকগুলো মাইশার একেবারে সামনে দাঁড়িয়ে, আর কোনো পালাবার পথই নেই ওর। মাথাটাও কাজ করা বন্ধ করে দিয়েছে, মনে মনে শুধু ওপরওয়ালাকে ডাকছে। তখনই ওর কানে এলো, খুব তো বড় গলা করে বলেছিলেন আপনি একাই যেতে পারবেন, তাহলে কি হলো? এখন মাটিতে পড়ে কেন আছেন? মাইশা তাকিয়ে দেখে আকাশ ওর দিকে এগিয়ে আসছে। লোকগুলোর মধ্যে একজন আকাশকে বলে, এই রে, তুই বাঁচতে চাইলে এখন এখান থেকে ভাগ, না হলে জানটা কিন্তু ছো মেরে কেড়ে নিব। আকাশ ওদের কথাকে
ইগনোর মেরে মাইশার কাছে এগিয়ে আসে। দেখে ও ওর হাত ধরে বসে আছে। নিচে পড়ে যাওয়ায় ওর হাতের কুনুইটা ছিলে গেছে। আকাশ মাইশার দিকে হাত বাড়ায়। ঠিক তখনই লোকদের একজন এসে আকাশের জামার কলারটা টেনে ধরে। এতে মাইশা আরো ভয় পেয়ে যায়। ভাবতে থাকে ওকে বাঁচাতে এসে আকাশ যেন ক্ষতি না হয়ে যায়। কিন্তু মাইশার ধারণাটা পুরোপুরি উল্টে দিল আকাশ। কারণ যে লোকটা ওর কলার ধরেছিল সে কিছুটা দূরেই মাটিতে পড়ে আছে, যেটা দেখে মাইশা হাঁ হয়ে যায়। কি করে কি হলো নিজেই তো দেখতে পেল না। সেখানে থাকা বাকি কয়েকজন আকাশের দিকে এগিয়ে আসতে থাকে। আকাশ মাইশাকে বলে, আপনার পেপার স্প্রেটা একটু দিন তো। মাইশা ওর ব্যাগ থেকে বের করে আকাশের কাছে দেয়। আকাশ স্প্রেটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রথম মাইশাকে কেউ এত বড় হেল্প করেছে। যেখানেও ভেবেছিল আজকে ওর জীবনের ইতি টানবে, সেখানে আকাশ এসে ওকে এভাবে বাঁচাবে ও নিজেও কল্পনা করতে পারেনি। আকাশ স্প্রে ওই লোকগুলোর চোখে মারছে। মাইশার কাছে এগুলো কেমন জানি স্বপ্নের মতন মনে হচ্ছে। ওর মা গল্পে একদিন বলেছিল রাজকন্যা যখন কোনো বিপদে পড়ে রাজকুমার ওকে বাঁচাতে আসে। তাহলে কি আকাশই ওর সেই রাজকুমার? মনের ভিতর অনেক কিছুই চলছে ওর। এই মুহূর্তে মাইশার মনে আকাশের জন্য কেমন একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। লোকগুলো ওদের চোখ ধরে নিচে বসে চিল্লাপাল্লা করছে। আকাশ মাইশার কাছে গিয়ে ওর হাত টেনে এগিয়ে দেয়। মাইশা আকাশের হাতটা ধরে উঠে আর ধরে নিয়ে গিয়ে ওর গাড়িতে বসায়। এবার আর মাইশা না করলো না। আকাশ ওর গাড়িটা মাইশাদের বাড়ির সামনে এনে রাখে। এতে মাইশা অনেকটা অবাক হয়ে যায়, কারণ ও তো আকাশকে ঠিকানা দেয়নি। তারপরে মনে পড়ে এরা তো ওর সম্পর্কে সব কিছুই জানে, এজন্য হয়তো আকাশ আর মাইশা সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনের ভিতরে অনেকটা নীরবতা পালন চলছে। ব্যাপারটা কেন জানি মানা যায় না। যারা সবসময় এক একজন আরেকজনের পিছনে লেগে থাকতো, কেউ কাউকে ছেড়ে কথা বলতো না, কিন্তু আজ দুজনই চুপচাপ। সকল নীরবতা ভেঙে আকাশ বলে, দাঁড়িয়ে আছেন যে, বাড়িতে যাবেন না? মাইশা মাথা নিচু করে বলে, যাবো তো। আসলে কিভাবে যে বলি। মুখ দিয়েই বলেন। আমার জানা মতে শুধু মুখ দিয়েই বলা যায়। এটা শুনে মাইশা আকাশের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, দেখ মুডটাই নষ্ট করে দিল। এটা বলে মাইশা ভিতরে চলে যাচ্ছে। আকাশ একটু হেসে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই মাইশা হুট করে ঘুরে আবার আকাশের কাছে চলে আসে। এতে আকাশ হাসি বন্ধ হয়ে যায়। ভাবতে থাকে এবার কি না জানি বলবে মেয়েটা, কিন্তু আকাশকে অবাক করে বলে, সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা বলে আবার চলে যায়। আকাশ এবার আরেকটু অবাক হয়ে ওর দিকে তাকালো। মাত্র কি মেয়েটা ওকে ধন্যবাদ দিল? এটা কেন জানি ওর বিশ্বাসই হচ্ছে না। 2 দিন পর অনেক খোঁজার পর রায়হান সাহেব আলমগীরকে পেয়েছে। আলমগীরকে দেখলেই কেন জানি না ওনার ভিতরের পশুটা বাইরে আসতে চায়, কিন্তু ওনার স্ত্রীর জন্য সেটা পারে না। ছোট একটা কসম ওনাকে এখানে আটকে রাখে। তাহলে কি ভাবলেন মিস্টার রায়ান? আমি তোকে টাকা দেব, কিন্তু তোর কাছে কি এমন প্রমাণ আছে যে আমার ছেলে এখনো বেঁচে আছে? কারণ আমি তো ওকে কখনো মারিনি। এটা শুনে রায়হান সাহেবের চোখের পানি চলে আসে। উনি আলমগীরের কাছে এসে বলে, তুই কি সত্যি বলছিস আমার ছেলে এখনো বেঁচে আছে? আলমগীর হেসে একটু সরে যায় আর বলে, আগে টাকা পরে তথ্য। এটা শুনে হুট করে রায়হান সাহেবের মাথায় রাগ উঠে গেল। উনি ওনার পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে আলমগীরের দিকে, তারপর তাক করে। না না, আমাকে মারলে ছেলেকে তো আর পাবেন না। কাল সকাল 10টায় ঠিক এখানে 50 কোটি টাকার ক্যাশ নিয়ে আসবেন, তাহলে আমি বলবো আপনার ছেলেকে। বলেই আলমগীর সেখান থেকে চলে যায়। বিকালের দিকে মাইশা পার্কে ছেলে মেয়েদের পড়াচ্ছে, ঠিক সেই প্রথম দিনের মতন। মাইশা অনেকটা হাসি খুশি থাকে যখন ও এখানে আসে, তাদের সাথে সময় কাটায়, পড়ায়। আকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মাইশা ওদের পড়ানো শেষ করে সব কিছু গুছিয়ে ব্যাগের ভিতর রাখছিল, তখন আকাশ সেখানে চলে আসে। মাইশা হঠাৎ আকাশকে এখানে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আপনি এখানে? বাচ্চাদের সাথে তো অনেক সুন্দর করে কথা বলেন, তাহলে আমার সাথে সবসময় এমন গরম মেজাজ নিয়ে কথা বলেন কেন, বলতে পারেন? মাইশা আকাশের কথায় একটু মুচকি হাসে। আপনি কি বাচ্চা যে সুন্দর করে কথা বলতে হবে? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বিয়ে করলে এতদিন 3-4 বাচ্চার বাপ থাকতেন, আবার বলে নাকি সে নিজে বাচ্চা। আকাশ মাইশার দিকে এগিয়ে যায়। এতে মাইশা
কেমন জানি অস্থির হতে থাকে। আমি না একটা কথা বুঝি না, যে আপনি আমার সাথে এত ঝগড়া করেন, এত টকটক কথা বলেন, তারপরেও কেন আমি বারবার আপনার কাছেই ফিরে আসি। সত্যি বলতে আপনাকে না আমার কেমন জানি আপন আপন মনে হয়। আকাশের এমন কথা শুনে ওর কেমন জানি মনে হতে থাকে। আমি আমার মাকে কখনো দেখিনি। আন্টি আমার জন্য মা বাবার পরিবার সবই ছিল, আর সেই তাকেই আমি আপনার ভেতরে খুঁজে পাই। এসব প্রেম ভালোবাসাতে আসলেই বিশ্বাস করি না। তাই বলছি, মিস মাইশা বিয়ে করবেন আমায়? আকাশের থেকে ও এমন কথা শুনবে কখনো কল্পনাই করেনি। তবে কেন জানি না ওর এসব কথা শুনে লজ্জা করছে। মাইশা মাথা নিচু করে বলে, আপনি আমার মায়ের সাথে কথা বলুন। এটা বলেই ও সেখান থেকে চটজলদি চলে এলো। আকাশের থেকে কিছু দূর আসতেই ও নিজের হাতে চিমটি কেটে দেখে এটা সত্যি নাকি মিথ্যা। পরের দিন আকাশ আজকে রেডি হয়ে মাইশাদের বাড়ি যাচ্ছিল ওর মায়ের সাথে কথা বলতে। ঠিক সেই সময় হসপিটালে দেখায় মহিলাটি, মানে রায়হান সাহেবের স্ত্রীর, কোথায় যেন আকাশের গাড়ির সামনে চলে আসে। আকাশ কোনো মতে নিজের গাড়ি কন্ট্রোল করে থামানোর চেষ্টা করে। মহিলাটি রাস্তার উপরে দাঁড়িয়ে উনার দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার করতে থাকে। আকাশ গাড়ি থেকে নেমে ওনার কাছে দৌড়ে চলে আসে। আপনি এখানে? মহিলাটির মুখের সামনে থেকে হাত সরিয়ে বলে, আমার ছেলেটা সেই সকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। তুমি কি আমার ছেলেকে দেখেছো? আকাশ শুনেছে এনাদের একটা ছেলে ছিল যে কিনা ছোটবেলায় মারা গেছে। এরপর থেকে ইনার একটা মানসিক সমস্যা দেখা দিছে। আকাশের কেন জানি মহিলাটিকে দেখে মায়া হতে থাকে। আকাশ আশেপাশে তাকিয়ে দেখে রায়হান সাহেব কোথাও আছে কিনা, কিন্তু দেখে উনি এখানে কোথাও নেই। আন্টি আপনি কার সাথে এসেছেন এখানে? কিন্তু উনি কিছুই বলে না। আকাশ উনাকে ধরে তুলে, তখনই ওর চোখে পড়ে রায়হান সাহেবের গাড়ি। বড় বড় করে উনার কোম্পানির নাম লেখা আছে। আসলে রায়হান সাহেব উনার স্ত্রীকে গাড়ির ভেতরে রাখে টাকার ব্যাগ নিয়ে আলমগীরের সাথে দেখা করতে গেছে, যাতে ওরা একসাথে ওদের ছেলের কাছে যেতে পারে। কিন্তু কোনো একভাবে উনি গাড়ি থেকে বেরিয়ে হেঁটে রাস্তায় চলে আসে আর আকাশের গাড়ির সামনে পড়ে। রায়হান সাহেবের দুই হাতে বড় বড় দুটি ব্যাগ, আর ওনার সামনে দাঁড়িয়ে আছে আলমগীর। আগে আমাকে সব প্রমাণ দে, তারপরে এই টাকাগুলো দিব। আলমগীর রায়হান সাহেবের কাছে এসে ব্যাগটার কাছে এসে বসে পড়ে। টাকার ঘ্রাণ আমারই তো মাতাল করে দিতেছে। ওই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন আমি আপনার একমাত্র ছেলেকে কিডন্যাপ করে মাত্র 50,000 টাকা মুক্তিপণ দাবি করেছিলাম, কিন্তু আপনি আমার পেছনে পুলিশ লাগিয়ে দিলেন। আলমগীর উঠে গাড়িতে রায়হান সাহেবের মুখোমুখি দাঁড়ায়। আপনার ছেলে বড় হয়েছে এতিমখানাতে, সবার অবহেলার পাত্র হয়ে সেখানে ছিল। শুনেছি ঠিকমতো খেতেও পারছিল না, বাচ্চারা ওকে নাকি খুব মারত। এটা শুনে রায়হান সাহেবের চোখ ভরে এলো। টাকার ব্যাগ দুটো হাত থেকে নিচে পড়ে গেল উনার। আলমগীর গিয়ে সেই দুটো হাতে নিয়ে বলে, আপনি আপনার ছেলেকে দেখছেন? ওই দিন হসপিটালে যে ছেলের সাথে আপনি কথাও বলেছিলেন, ওটাই আপনার একমাত্র ছেলে আকাশ। আশা আপনার থেকেও অনেক বড় লোক, আপনারই তো রক্ত, তাই আপনার মতো নিজের দমে এত বড় হয়েছে। তখনই কিছু একটার শব্দে ওরা দুজনের ওদের পাশের দিকেই তাকায়, দেখে আকাশ আর মহিলাটা সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে আলমগীর অনেকটা ভয় পেয়ে যায়। ও ব্যাগ দুটো হাতে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এটা দেখে আকাশ মহিলাটির হাতটা ছেড়ে দিয়ে আলমগীরকে ধরে ফেলে আর ওর কলার চেপে ধরে। আবারও বাটপাড়ির কাজটা শুরু করে দিয়েছিস? আলমগীর নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে আর বলে, খোদার কসম করে বলছি, জীবনে প্রথমবার আমি সত্যি বলছি, তুই ওনারই ছেলে। আপনি কিছু বলছেন না কেন? রায়হান সাহেব কিছু না বলে আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এতে আলমগীর ওর হাত থেকে ছাড়া পেয়ে যায় আর দৌড়ে খুশিতে চিৎকার করে রাস্তায় আসতেই একটা ট্রাকের সাথে বাড়ি খায় এবং সাথে হাতের টাকার ব্যাগগুলো ফেটে টাকাগুলো উঠতে থাকে। আকাশ কিছু বুঝতে পারছে না ও কি করবে, কি বা বলবে। রায়হান ওনার স্ত্রীকে ডাকছে আর কান্না করে বলছে, জাহানা দেখো আমার ছেলে, আমাদের ছেলে। রায়হান ওনার মানিব্যাগ থেকে একটা ছবি বের করে ওকে দেখালো। তখনকার আকাশের ছোট সময়ের পিকটা। এতিমখানাতে
ছেলে মেয়ে যদি আসতো তখন তাদের ছবি তুলে রাখতো। এই ছবিটা আর এতিমখানার ওই ছবিটা হুবাহু সেম। আকাশের আর বুঝতে বাকি রইল না এটাই ওর আসল বাবা মা। আকাশের চোখের পানি চলে এলো, ও ওর বাবাকে জড়িয়ে ধরল, মায়ের কাছে এসে বলল, মা। আকাশের মুখের ডাক শুনে হঠাৎই মহিলাটার চোখে পানি চলে এলো। আমার ছেলে, এটা আমার ছেলে। 1 মাস পর আজ আকাশ আর মাইশার এঙ্গেজমেন্ট হয়ে গেল। তবে লিটনের মন খারাপ, কারণ ওর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। বিয়ের ঠিক 2 দিন আগে ওর বউ অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আকাশের মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, তেমন কারোর সাথে কথা না বললেও আকাশের সাথে ঠিক করে কথা বলে। এত বছর পর নিজের মা বাবাকে ফিরে পেয়ে আকাশ অনেক হ্যাপি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।